হ্যালো, প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কলেজ পর্যায়ে যে লেকচার 1, সে লেকচার 1 আলোচনার মাধ্যমে আমরা চলে যাব আমাদের যে সিলেবাসের ক্লাসের একদম স্টার্টিং এ। সবাই দ্রুত জয়েন করেন, মাত্র 22 জন জয়েন করেছেন দেখছি। হয়তো সবাই ভাত ঘুম দিছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু স্বল্প পরিসরে জানাবেন। আর আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, আমাকে না দেখলেও হবে, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা বা আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। রফিক ভাই বগুড়া থেকে, চাকরি পাইলে দই নিয়ে আসবেন ভাই বিদ্যাবাড়ির অফিসে। অল ক্লিয়ার। কুমিল্লা থেকে কে? ও, আমাদের মিম আপু কুমিল্লা থেকে। ঠিক আছে, মাতৃ ভান্ডারে কি বলে, রসমালাই আনবেন, ঠিক আছে। আর কে আছে? যশোর থেকে কে আছে? একটু দাঁড়ান। হীরা, হীরা যশোর থেকে, ঠিক আছে। হীরা আনবেন হচ্ছে রসগোল্লা আনবেন, জামতলার রসগোল্লা আনবেন। সিলেট থেকেও আছে, ঠিক আছে। চা আনবেন, গ্রিন টি পাঠাই দিবেন, ঠিক আছে। চট্টগ্রাম থেকে আছেন তানিয়া। আচ্ছা, তানিয়া আপু মেজবান পাঠাই দিবেন, ঠিক আছে। আবার সুলতানাও আছে চট্টগ্রাম থেকে, সবই তো চট্টগ্রাম। যে যে জায়গায় ভালো খাবার আছে সবকিছু কি পাঠাই দিবেন চাকরি পাওয়ার পরে বিদ্যাবাড়িতে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমি কিছু কিছু জিনিস একটু আলোচনা করে নিতে চাই, যাতে পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো সমস্যা না হয়। এই বিষয়গুলো নিয়ে মানে অযাচিত কমেন্ট বা মন্তব্য এগুলো করা থেকে যেন বিরত থাকবেন, একবারেই বুঝে নেবেন। প্রথম কথা, যে আমাদের এই যে দুই পার্ট, হিস্ট্রি পার্ট এবং ইন্ডিভিজুয়াল অথর পার্ট, এই পার্ট থেকে মিলিয়ে আমরা 39 থেকে 42টা প্রশ্ন দুইটা মিলে পড়ব। এখন অনেকের মনে হতে পারে এত প্রশ্ন পড়ব, এটা হচ্ছে আমি 4 ভাগের 1 ভাগ প্রশ্ন পড়াচ্ছি হয়তো। কি কথা আসছে না? সবাই ক্লিয়ার লিখতেছে, একজন কথা আসছে না। রানা ভাই দেখেন, আপনার সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম আছে। ইয়ারফোন ঠিক করে লাগান বা ইয়ারফোন বাদে একটু শোনার চেষ্টা করুন, হয়তো সাউন্ড ঠিক আসবে, সবাই শুনতে পাচ্ছে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, প্রথম কথা, এখান থেকে কোনো সাজেশন দেয়া হবে না, আমি যেটা পড়াবো সেটাই সাজেশন। প্রতিটা ক্লাসে যতদিন না হিস্ট্রি পার্ট এবং ইন্ডিভিজুয়াল অথর পার্ট শেষ হবে, প্রতিটা ক্লাসে 3টা করে প্রশ্ন পড়ানো হবে। এখন আপনারা ফেলে রাখবেন না সাথে সাথে পড়ে নেবেন, সেটা আপনাদের বিষয়। কিভাবে পড়ানো হবে, এই যে বোর্ডে আমি পিডিএফ আকারে এনে ধরে ধরে আপনাদের লাইন ফর লাইন, ওয়ার্ড ফর ওয়ার্ড চেষ্টা করব বাংলা মিনিং করে বলার। কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাভয়েড করে সহজ যে বিষয়গুলো আছে সেভাবে সহজভাবে উপস্থাপন করার, এবং ক্লাস শেষে 3-4 ঘন্টার মধ্যে গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়ার। এখন অনেকের হয় কি, পিডিএফ ডাউনলোডে সমস্যা হয়, ডাউনলোড করতে পারেন না। তো যাদের মানে ফেসবুকে যে অরিজিনাল ভার্সনটা, লাইট ভার্সন নয়, অরিজিনাল ভার্সনটা আছে, তারা কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা এতটাও কঠিন কাজ না। এখন ডাউনলোডের পর আরেকটা সমস্যা দেখা যায়, ওপেনিং। এখন যাদের ভালো পিডিএফ রিডার আছে তাদের কিন্তু ওপেনে খুব একটা সমস্যা হবে না। আর যাদের দেখা যাচ্ছে ভালো কোনো পিডিএফ রিডার নাই, তাদের ওপেনে সমস্যা হলেও হতে পারে। তবে যাদের ডাউনলোড হয় তাদের ওপেনে আর কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না। তো পিডিএফ ডাউনলোড ক্লাসের বিষয়ে বললাম, যে 3টা করে প্রশ্ন পড়াবো, কিভাবে পিডিএফ দেওয়া হবে এইটাই ক্লাস শেষে 3-4 ঘন্টার মধ্যে দেওয়া হবে। রেকর্ডেড ক্লাসও কি আপলোড করা হবে 3-4 ঘন্টার মধ্যে। দেন হচ্ছে সাজেশনের কথাও বলছি, যে কোনো প্রকার সাজেশন এক্সট্রা করে দেওয়া হবে না, যা পড়াচ্ছি এটাই সাজেশন। এবং আপনারা যদি মনে করেন যে এই যে 39টা মেইনলি পড়াবো হচ্ছে 39টা প্রশ্ন, আর 3টা এক্সট্রা প্রশ্ন থাকবে, সেটা কেউ যদি চায় আমি ক্লাস নিব, কেউ যদি চায় ওই ক্লাসটা করবে, করতে পারে, কেউ না চাইলে অ্যাভয়েড করতে পারে, কোনো সমস্যা নাই।
যদি কেউ মনে করে যে না এক্সট্রা কোনো রিস্ক নিব না, একটা ক্লাসের জন্য 3টা প্রশ্নইতে মাত্র, করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার না করলেও না করতে পারেন। আর আরেকটা বিষয়, আপনারা দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ব্যাচে যে এই কাজগুলো হয় নিয়মিত, পিডিএফ এর ব্যাপারে আমাকে মেসেঞ্জারে নক দেন, ঠিক আছে? তো এই সার্ভিস সংক্রান্ত কোনো বিষয় তো আমি দেখি না, আমি একজন ছোটখাটো মানের একজন টিচার, আমি এখানে ক্লাস নেই, এখানে সার্ভিসের দায়িত্বে কিন্তু আমি নাই। কোনো সমস্যা হইলে আমাকে ক্লাসে জানাইতে পারেন, ঠিক আছে? আর সার্ভিস সংক্রান্ত যত সমস্যা আছে, পিডিএফ ডাউনলোড হচ্ছে না বা অন্যান্য যে কোনো সমস্যা, সেগুলো আপনারা সার্ভিসে যে নাম্বারগুলো দেয়া ছিল আপনারা যখন ভর্তি হয়েছেন ওইখানে জানাবেন। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা এখানে জানাতে পারেন, মানে ক্লাসের ফাঁকে যদি যাতে সময় পাই সেগুলো শুনবো, শুনে সলভ করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সাম নেওয়া হবে একটা পার্ট, দেখা যাচ্ছে যে হিস্ট্রি পার্ট যখন শেষ হবে সাথে সাথেই কিন্তু এক্সাম নেওয়া হবে, এক্সামের আগে থেকেই বলে দেওয়া হবে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? কিভাবে এক্সাম নেওয়া হবে, কিভাবে খাতা দিবেন, কিভাবে সাবমিট করবেন, কত সময়ের পরীক্ষা, সবকিছুই যখন এক্সাম হবে বলে দিব। সেই জন্য আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে, প্রশ্ন যখন একদিনে একটা লেকচার হয়ে যাবে তখন আপনারা বসে থাকবেন না, ওই পরীক্ষার আগে পড়বো, তখন পরীক্ষা দেওয়ার সময় সবাই পেছাতে থাকেন যে না পরীক্ষা দিব না স্যার, একদিন পেছাই নেন, আমরা চাকরি করি, আমার সন্তান আছে স্যার, এগুলো কিন্তু তখন শুনবো না। এগুলো যদি কমেন্ট আসে তাহলে এই পাঠের এক্সামই বন্ধ করে দিব। আর অনেকে যারা 3 নম্বর ব্যাচে ভর্তি হয়েছেন তারা ব্যাচ থেকে লিভ নিয়ে হচ্ছে প্রথম 2টা ব্যাচে যাওয়ার চেষ্টা করতেছেন, তা খুব বেশি লাভ নাই, কারণ লাইভ ক্লাসের যে মজা আর রেকর্ডেড ক্লাস, তারা তো অধিকাংশই রেকর্ডেড ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাস করে তো মানে খুব বেশি কি আত্মস্থ করতে পারবে না, শুধু পিডিএফটাই সম্পদ হবে, ঠিক আছে? তো যারা এই ব্যাচে আছেন এই ব্যাচেই থাকেন, দুশ্চিন্তার কিছু নাই, পরীক্ষার অনেক আগে ইনশাল্লাহ আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। আর যদি কারোর মনে প্রশ্ন থাকে যে ওই যে ঘুরে ফিরে 39টা প্রশ্ন, যে এত প্রশ্ন কি করে পড়বো, অন্যান্য সাবজেক্টে যান, এর থেকে ঢের বেশি প্রশ্ন, ঠিক আছে? যেমন আমাদেরই গাইডলাইন আছে, যে গাইডলাইনটা দেওয়া আছে ওইখানে গাইডলাইনে কিন্তু 2 পার্ট মিলিয়ে প্রায় 140টা প্রশ্নের কি করা আছে, ওইখান থেকে আমি মাত্র 39টা প্রশ্ন আপনাদের পড়াবো। এবং প্রথম ক্লাস থেকে আমার উপর বিশ্বাস রাখেন যে যা পড়াবো ইনশাল্লাহ পরীক্ষার হলে যে আঙুল কামড়াতে হবে না, ঠিক আছে? আপনি যদি মনে হয় যে আপনার অবস্থা পরীক্ষার হলে খারাপ, ঠিক আছে, যদি মনে হয় যে পরীক্ষার হলে আপনার অবস্থা খারাপ, পড়ে যাওয়ার পরে, না পড়ে গেলে তো সে দায়ভার তো কোনো কোচিং বা টিচারের না, যদি পড়ে যাওয়ার পরেও যদি মনে করেন যে আপনার অবস্থা খুবই খারাপ, তাহলে ভাববেন যে আপনার থেকে বেশি খারাপ আপনার আশেপাশের লোকের অবস্থা। একজন লিখেছেন আমরা কি মুখস্থ করব নাকি গল্পের উপর ধারণা রাখবো? শুনেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই যে ভাই যেটা বলছেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো, সেটা হচ্ছে এখানে কি কেউ জানার উদ্দেশ্যে এসেছেন? যদি কেউ, মানে এই যে এখন যারা 27 জন পার্টিসিপেন্ট আছেন, যে শিখতে এসেছি জানতে এসেছি এমন উদ্দেশ্যে যদি কেউ থাকেন কমেন্ট করেন, হ্যাঁ হ্যাঁ লিখে কমেন্ট করেন। শুধুমাত্র তারাই কমেন্ট করবেন যারা হচ্ছে কি বলে জানার উদ্দেশ্যে বা শেখার উদ্দেশ্যে আসছেন। একটু দ্রুত, কারণ আমরা ক্লাস শুরু করে দিব। যারা জানার উদ্দেশ্যে এবং শেখার উদ্দেশ্যে আসছেন তারা কমেন্ট করেন, জাস্ট হ্যাঁ লিখে কমেন্ট করলে হবে। রানা, মোহাম্মদ রানা। তানিয়া, ভেরি গুড। আচ্ছা, যে ভাই ও বোনেরা এখানে জানার উদ্দেশ্যে শেখার উদ্দেশ্যে আসছেন, এইখানে বলতে আমি স্পেসিফিকলি এই কোর্সটার কথা বলছি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা জানা এবং কি শিখার যে আপনাদের আগ্রহ উদ্দেশ্য, এটা পরিত্যাগ করেন। না করলে না করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের একজন অগ্রজ হিসেবে, বড় ভাই না অগ্রজ, যেহেতু এই পথ পার করে আসছি, আপনাদের একজন অগ্রজ হিসেবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোচিং এ কখনো জানার উদ্দেশ্যে শেখার উদ্দেশ্যে যাবেন না।
আপনারা কোচিং এ যাবেন, কোচিং এ যাবেন চাকরি নিশ্চিত করার উদ্দেশ্যে, কখনোই জানার উদ্দেশ্যে যাবেন না। পিএইচডি করার সময় এখন না। যেমন অনেক ভাই বলেন এই গল্পের থিমটা আর একটু আলোচনা করে দেন স্যার, এই গল্পের ক্যারেক্টার গুলো আলোচনা করে দেন। তাহলে এই গল্পের থিম যদি এখন আলোচনা করতে হয়, ক্যারেক্টার যদি আলোচনা করতে হয়, তাহলে যতগুলো প্রশ্ন পড়াবো, আমি আরো কি 3 মাস যদি ক্লাস নেই, পরীক্ষা শেষ হয়ে যাবে, আমার কোর্স শেষ হবে না। দ্বিতীয় কথা, আপনারা এখানে থিম নিয়ে যে কেউ লিখতে পারবে না, মোটামুটি পড়েই যেতে হবে। যা দিব আমি বলছি, বিশ্বাস রাখতে হবে, যা দিব এর বাইরে থেকে আসার সুযোগ খুব কম। এমন না যে আমি মানে শিওর হয়ে বলতেছি যে কি বলে যা দিব সব পড়বে, কিন্তু সবার যদি টোটাল সিলেবাস আমি যেভাবে পড়াবো কমপ্লিট করে যান, পরীক্ষার হলে আপনি সব থেকে বেশি কি ভাগ্যবান হবেন। ঠিক আছে? যে থিওরি দিব সেই থিওরি যদি অ্যাপ্লাই করে যান, সব থেকে বেশি ভাগ্যবান আপনারাই হবেন। সো কেউ এটা ডিটেলসে পড়ান, এটা এইভাবে পড়ান, কিভাবে পড়াইতে হয় ভাই সেটা খুব ভালো মতো জানি। শুধুমাত্র কি আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনারা একজন অগ্রজ হিসেবে, বড় ভাই ছাড়ও মানার দরকার নেই, একজন অগ্রজ হিসেবে বিশ্বাস করে, বিশ্বাস করে একটু আমার সাথে সাথে এগিয়ে চলেন। ঠিক আছে? কারণ আপনাদের পূর্বে আরো 750 স্টুডেন্ট ভরসা রেখেছে ইনশাল্লাহ এখন পর্যন্ত। তো তারা কেউই হতাশ না। প্রথমে তারা সবাই হতাশ ছিল, কিন্তু বর্তমানে তারা কেউই হতাশ না। ঠিক আছে? তো আমি চাই না যে আপনারাও হতাশ হন। তাহলে চলেন আজকে আমাদের আলোচনা আমরা শুরু করি। দেখেন আমাদের প্রথম প্রশ্ন, ডেসক্রাইব দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস কন্ডিশন ডিউরিং দ্য এজ অফ চৌসার। এই প্রশ্নটা আমাদের সিলেবাসভুক্ত নয়, তারপরেও আমাদের এই প্রশ্নটা জানতে হবে। এই কারণে, কারণ এই প্রশ্নটা জানলে আমরা মোটামুটি পরে যে 2টা ক্লাস করব, 2টা ক্লাস আমরা খুব ভালো একটা ধারণা পাবো। কারণ এই প্রশ্নটা হচ্ছে আমাদের পরবর্তী 2টা ক্লাসের বেসমেন্ট। সো এই প্রশ্নটা আমাদের ভালো মতো জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে বলা আছে পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিলিজিয়াস কন্ডিশন অফ ডিউরিং দ্য এজ অফ চৌসার। তারপরে আছে দ্য চিফ ফিচার অফ দ্য এজ অফ চৌসার। দেখুন প্রশ্ন দুটো কিন্তু দেখতে আলাদা লাগছে, ঠিক আছে? আর বিষয় হচ্ছে যে আপনারা 39টা প্রশ্ন পড়বেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো 2টা 3টা আলাদা বানানো যায়, কিন্তু আমি টেকনিক্যালি একটা প্রশ্নে রূপান্তর করে আপনাদের সামনে নিয়ে আসবে, এবং পরীক্ষায় লিখলে অবশ্যই একটা ভালো মার্ক আপনারা পাবেন। ঠিক আছে? যেমন এইখানেই দেখেন 3-4টা আলাদা রকমের প্রশ্ন মনে হচ্ছে, এই 2টা দেখতে এক মনে হয়। ঠিক আছে? কথা আলাদা হইলেও এই 2টা দেখতে এক মনে হয়, কিন্তু এই 2টা কিন্তু একটু আলাদা মনে আছে, যে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক এন্ড রিলিজিয়াস কন্ডিশন ডিউরিং এজ অফ চৌসার, মানে ওই সময়ের সমসাময়িক অবস্থার কথা বলেছে। আর এটা বলতেছে যে চিফ ফিচার, অর্থাৎ বৈশিষ্ট্যের কথা, বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যে এজ অফ চৌসারের। 2টা কিন্তু আলাদা মনে হচ্ছে, কিন্তু আমরা যখন আলোচনা করব দেখবেন যে টোটালি বিষয়টা আসলে একই। তারপরে বলা হচ্ছে দ্য এজ অফ চৌসার স্ট্যান্ড বিটুইন টু এজেস, অর্থাৎ চৌসারের যে এজ, এইটা 2টা এজের মাঝখানে কি সেতু বন্ধন হিসেবে কাজ করেছে। এইখানেও বলা আছে থ্রেশ হোল্ড, ঠিক আছে, সেতু বন্ধন বা দ্বার প্রান্ত হিসেবে কাজ করেছে। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। দেখুন আমাদের প্রথম পয়েন্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে সাজিয়েছি এবং শেষ পয়েন্টটা কনক্লুশন দিয়েছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে ভাই বোনেরা আছেন একটু খাতা নিয়ে বসবেন, দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক কথা চলে আসে, জাস্ট ছোট করে লিখে নেবেন। কিছু কিছু উপদেশ থাকে, ঠিক আছে, এগুলো একটু লিখে নেবেন। যেমন এই যে দেখেন আমরা ইন্ট্রোডাকশন লিখছি, ঠিক আছে, আপনারা কিন্তু পরীক্ষায় ইন্ট্রোডাকশন এই ওয়ার্ডটা লিখবেন না, আপনাদের বোঝার সুবিধার্থে ইন্ট্রোডাকশন লিখছি। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই পয়েন্টের নাম 2টা আপনারা পরীক্ষায় উল্লেখ করবেন না, আপনারা উল্লেখ না করে ডিরেক্ট আলোচনা থেকে শুরু করবেন। ঠিক আছে? তাহলে দ্য এজ অফ চৌসার মার্কড অ্যান ইনরিমুভাল স্টার্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ আমরা জানি বাংলা সাহিত্য যেমন প্রাচীন যুগ থেকে শুরু হয়েছে, ইংরেজি সাহিত্যও কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ডের মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে। কিন্তু যে বিষয়টা, ওল্ড ইংলিশ পিরিয়ডটা অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা দেখি যে মিডিল ইংলিশ পিরিয়ডের মধ্যে একটা শর্টার এজ হচ্ছে এজ অফ চৌসার। তো এই এজ অফ চৌসার খুবই গুরুত্বপূর্ণ, কেননা
যে ইংরেজি সাহিত্যের যে একটা ভিত, যে একটা বেসমেন্ট, সেই বেসমেন্টটা কিন্তু গড়ে উঠেছে হচ্ছে এজ অফ চৌসারের মাধ্যমে। এবং সেই কারণে এই এজটাকে কি বলা হচ্ছে, দ্য ইররিমুভাল স্টার্ট, অর্থাৎ অমোছনীয়। ঠিক আছে, অমোছনীয়। এটাকে কোনোভাবে এটাকে বাদ দিয়ে আপনারা, বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কি বলে? হুম, আর একটু জুম করব। তাহলে এই এজটাকে আমরা ইররিমুভাল স্টার্ট বলছি, তাই তো? আচ্ছা, আহ, আচ্ছা আচ্ছা শুনেন, এই লাইভে একটু একটু এরকম ঝামেলা হয়, ঠিক আছে? আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আর সবাই মোটামুটি জানেন হয়তো যে বাংলাদেশে বর্তমানে একটু মানে নেটের একটু প্রবলেম হচ্ছে, সাবমেরিন কেবলের কাজ চলতেছে এই কারণে। তো যে রেকর্ডেড যে ভিডিওটা পাবেন সেটা কিন্তু ক্লিয়ারই পাবেন, আর দ্বিতীয় কথা আপনারা পিডিএফটা তো পাবেন। ঠিক আছে, আমার কথাগুলো এখন একটু শোনার চেষ্টা করেন, শুনলেই অনেকটা দেখবেন যে সবকিছু আত্মস্থ হয়ে যাবে। আর আপনাদের ডিভাইসে অনেকে দেখা যাচ্ছে যে ফোনে দেখতেছেন, ফোনে দেখা যাচ্ছে যে স্ক্রিন ছোট, তো অনেক সময় একটু ঝাপসা লাগে। আবার নেটটা যদি সাপ্লাইটা একটু ভালো হয় তখন ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা দেখছি যে এই যে এজ অফ চৌসার, ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা বলেছি যে এজ অফ চৌসার হচ্ছে বেসমেন্ট হিসেবে কাজ করছে ইংলিশ লিটারেচারের। এই কারণে দেখেন চৌসার কত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যে তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। ঠিক আছে, কারণ আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আজকে পড়ি, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আগের যে কবিতাগুলো ছিল কিন্তু এরকম এই ভাষায় লেখা ছিল না। অনেকটা যেমন আমরা চর্যাপদের যে ভাষাগুলো দেখি ঠিক ওই রকমই বিদঘুটে টাইপের ছিল। ঠিক আছে, কিন্তু চৌসারের সময় থেকে আস্তে আস্তে কি এই যে ভাষা সাহিত্যে কিন্তু আস্তে আস্তে আপনার উন্নতি হতে থাকে। ঠিক আছে, এই কারণেই কিন্তু এই এজটা গুরুত্বপূর্ণ। তাহলে দিস এজ পয়েন্টেড দ্য প্রোগ্রেসিভ অ্যান্ড প্রসপেক্টিভ ইন ইংলিশ লিটারারি এরিনা, সেভারাল হ্যাপেনিংস ইন সোশ্যাল, হিস্টোরিক্যাল, economical and religious aspect at this age embellished English literature। অর্থাৎ এই যে চৌসারের এজ, এই এজে যে সামাজিক ক্ষেত্রে বা ঐতিহাসিক ভাবে, অর্থনৈতিক ক্ষেত্রে, তারপরে রিলিজিয়াস অ্যাসপেক্টে, ঠিক আছে, এই যে দিকগুলো, এই দিকগুলোতে কি বিভিন্ন ঘটনা ঘটে, এবং এই ঘটনাগুলোই আমাদের ইংরেজি সাহিত্যকে কি সমৃদ্ধ করেছিল। বিভিন্ন ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একটু পরে থরে বিথরে দেখবো। ঠিক আছে, তারপরে বিকজ অফ দিস ইনসিডেন্ট দ্য এজ অফ চৌসার ইজ মেমোরেবল ইন এভরি রেসপেক্ট অন লিটারেরি এসেন্স। অর্থাৎ এই ঘটনাগুলোর কারণেই কি আমাদের এজ অফ চৌসারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ঘটনাগুলো কি? The age of Chaucer is significant for several reasons. This can be summed up as follows. আচ্ছা, প্রথম যে কারণটা সেটা হচ্ছে an age of transition। ঠিক আছে, এজ অফ ট্রানজিশন। ট্রানজিশন অর্থ কি? রূপান্তর। ঠিক আছে, তো ওই যে আমাদের প্রশ্নে প্রথমে ছিল কিন্তু দেখেন যে থ্রেশহোল্ড কথাটা, যে অর্থাৎ দুইটা এজের দ্বার প্রান্তে বা দুইটা এজের আমাদের সংযোগ হিসেবে কাজ করছে। তাহলে এজ অফ ট্রানজিশন দিয়ে বোঝাচ্ছে যে দুইটা এজের মাঝখানে কি একটা সংযোগ হিসেবে কাজ করেছিল এজ অফ চৌসার। দ্য এরা উইটনেসড টু পিরিয়ডস অফ ইংলিশ লিটারেরি হিস্ট্রি, ইট স্টুড বিটুইন মেডিয়াভেল এজ অ্যান্ড দ্য রিনেসান্স। তাহলে যে কথা বলছিলাম যে এই যে এজ অফ চৌসার, এটা দুই এজের মাঝখানে কি সংযোগ হিসেবে কাজ করেছে, একটা মধ্যযুগ আর একটা হচ্ছে রিনাইসান্স। দ্য মেডিয়াভাল হ্যাবিট অফ মাইন্ড গেভ প্লেস দ্য মডার্ন স্পিরিট। অর্থাৎ মেডিয়াভাল হ্যাবিট, মধ্যযুগে, মধ্যযুগে মানুষের মধ্যে যে হ্যাবিট ছিল, ঠিক আছে, যে চিন্তাধারা ছিল, সেটা কি হয় প্লেস টু দ্য মডার্ন স্পিরিট, সেটা মডার্ন যে চিন্তাধারা, যে চেতনা, সেটা কি রিপ্লেস করে নাই। অর্থাৎ আগেকার সেই পুরনো জরাজীর্ণতা ভেঙে আমরা দেখি যে এই এজে নতুনত্বকে কি
বরণ করে নেওয়া হয়। ইন দিস এজ পিপল স্টার্টেড চেঞ্জিং ইন দেয়ার মেডিয়াভাল অ্যাটিটিউড অ্যান্ড টেকিং নিউ কাস্টমস, বিলিভস, প্র্যাকটিসেস, আচ্ছা এটা প্র্যাকটিসেস, থটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। অর্থাৎ এই এজের আগে যে বলা হয় না যে মধ্যযুগীয় বর্বরতা, তো এই বর্বরতা গুলো দেখা যেত, কিন্তু এই এজে দেখা যায় যে মানুষ একটু হলেও কি হয়েছে, সিভিলাইজড হয়েছে। আগেকার যেসব চিন্তাধারা চেতনা, তাদের আগেকার যে প্রথা ছিল, যে বিশ্বাস ছিল, যে থটস ছিল, সেটাকে তারা কি করে, মডার্ন স্পিরিটে ট্রান্সফর্ম করে। সেই কারণেই এই এজকে কি বলা হয়, দ্য এজ অফ ট্রানজিশন। তারপরে কি আছে, ন্যাশনাল কনসাসনেস। ন্যাশনাল কনসাসনেস অর্থাৎ জাতীয় চেতনা। দ্য এজ অফ চৌসার উইটনেস দ্য রাইজ অফ ইংলিশ ন্যাশনাল স্পিরিট। অর্থাৎ এই চৌসারের এজেই আমরা দেখি যে জাতীয় চেতনা কি খুব বেশি পরিমাণে মাথাচাড়া দেয়। কেন জাতীয় চেতনা খুব বেশি পরিমাণে মাথাচাড়া দেয়? সেটা হচ্ছে দ্য ভিক্টরি অফ কিং এডওয়ার্ড। অর্থাৎ আমরা বলেছিলাম ইন্ট্রোডাকশনে যে কিছু কিছু সামাজিক ঘটনা আছে, ঐতিহাসিকগতভাবে কিছু আছে, রিলিজিয়াস কিছু ইনসিডেন্ট আছে, এই ঘটনাগুলোই আমাদের এই এজকে কি গুরুত্বপূর্ণভাবে রিপ্রেজেন্ট করে। তো সেই হিস্ট্রিক্যাল যে বিষয় আছে তার ভিতরে একটা হচ্ছে দ্য ভিক্টরি অফ কিং এডওয়ার্ড, কিং এডওয়ার্ড 3, ঠিক আছে। দ্য সেপারেশন অফ ইংল্যান্ড ফ্রম ফ্রান্স অ্যান্ড দ্য 100 ইয়ার্স ওয়ার, ঠিক আছে, দ্য 100 ইয়ার ওয়ার। অর্থাৎ এই যে কিং এডওয়ার্ডের ভিক্টরি, তারপর হচ্ছে ফ্রান্স থেকে যে ইংল্যান্ডে যে সেপারেশন যুদ্ধের মাধ্যমে, তারপরে শতবর্ষী যে যুদ্ধ, এই যে ইনসিডেন্ট গুলো, এগুলো কি করেছিল, কন্ট্রিবিউটেড টু অ্যারাইজ ন্যাশনাল কনসাসনেস অ্যামং পিপল অফ দিস টাইম। ওই সময়কার মানুষজনের মধ্যে তখন কি এই যে ঘটনাগুলো জাতীয়তাবোধে খুব কি বেশি প্রভাব পড়েছিল। যেমন আমাদেরই কি ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, তেমনি ভাবে এই ঘটনাগুলো জাতীয়তাবাদ অর্থাৎ জাতীয় চেতনা উত্থানে খুব বেশি ভূমিকা রেখেছিল। তারপর আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ব্ল্যাক ডেথ। তাহলে ইংল্যান্ড এনকাউন্টার্ড এ সিরিয়াস প্লেগ ইন 1348, অর্থাৎ 1348 সালে ইংল্যান্ডে একটা অতি মহামারী দেখা দেয়। সেই মহামারীটাই হচ্ছে আমরা ব্ল্যাক ডেথ হিসেবে কাউন্ট করছি। সেটা কি দেখি, পারহ্যাপস 30 and 15% অফ দ্য পপুলেশন ওয়ার এলিমিনেটেড। অর্থাৎ এই যে অতিমারি, এই অতিমারিতে ইংল্যান্ডে তৎকালীন 30 থেকে 50 ভাগ লোক মারা যায়, এবং কিছু ক্ষেত্রে বলা হয় যে 90%। এই যেখানে আছে দো ইন সাম কেসেস ইট ওয়াজ 90%, কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা 90% পর্যন্ত ছাড়িয়েছে, ঠিক আছে। তো দিস ইনসিডেন্ট ওয়াজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক ডেথ, দ্য ব্ল্যাক ডেথ। তারপরে কি আছে, দ্য পিজেন্ট রিভোল্ট, দ্য পিজেন্ট রিভোল্ট। পিজেন্ট হচ্ছে কৃষক শ্রেণী, ঠিক আছে, কৃষক শ্রেণী। অ্যানাদার রিভলিউশনারি অ্যাসপেক্ট ইন চৌসার এজ, রিভলিউশনারি অ্যাসপেক্ট, ঠিক আছে, রিভলিউশনারি অর্থাৎ এই যে অক্টোবর বিপ্লব, এই যে এই বিপ্লবগুলোর মতো একটা রিভলিউশনারি অ্যাসপেক্ট ইন চৌসার এজ ইজ দ্য পিজেন্ট রিভোল্ট, দ্য পিজেন্ট ওয়ার ওভারট্যাক্স। তাহলে কৃষক শ্রেণী তো সচরাচর নিরীহ হয়, তো নিরীহ মানুষ কি কখনো রিভোল্টে যাইতে পারে? মানে বিষয়টা কি এত সহজ না। তাহলে নিশ্চয়ই কিছু না কিছু কারণ ছিল। কি সেই কারণ? দ্য পিজেন্ট ওয়ার ওভারট্যাক্সড অ্যান্ড দে ওয়ার গ্রোভেলিং ইন দ্য মায়ার অফ প্রভার্টি। অর্থাৎ কৃষক শ্রেণী তো এমনিতেই দরিদ্র হয়, ঠিক আছে, তো তাদের উপর যখন ওভারট্যাক্সড করা হয়, অতিরিক্ত কর ধার্য করা হয়, তখন কি হয়, তারা নিশ্চয়ই দারিদ্র্যের কশাঘাতে কি হবে, পদদলিত হবে। এই কাজটাই তাদের সাথে হয় যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, ওই সময় তারা রিভোল্ট ঘোষণা করে। এবং প্রত্যেকটা রিভোল্ট বা যুদ্ধেই কিন্তু একজন কি অগ্রনায়ক থাকেন। আমরা দেখি এইখানেও আছেন জন বল। তাহলে দ্য পিজেন্টস লিড বাই জন বল এক্সপ্লোড লাইক আ ভলক্যানো। ভলক্যানো কিসে থাকে ভাই? আগ্নেয়গিরিতে, তাই তো। ভলক্যানো কিসেকে বলে?
আগ্নেয়গিরিকে ভলকানো বলে, তাই তো? তাহলে বলা হচ্ছে যে জন বলের নেতৃত্বে এই যে পিজেন্ট রিভোল্ট, এটা কিন্তু একটা আগ্নেয়গিরির মতো পরিণত হয়েছিল, ঠিক আছে? এক্সপ্লোডেড, বিস্ফারিত হয়েছিল কি আগ্নেয়গিরির মতো, উইথ ব্লাডি রিভোল্ট, অর্থাৎ একটা রক্তক্ষয়ী ব্যাটেল আমরা দেখতে পাই। ইট অলসো উইকেন্ড দ্য ফিউডাল সিস্টেম অ্যান্ড গেভ স্ট্রং কনফিডেন্স টু দ্য পিপল। তো আমরা জানি যে এই যে মধ্যযুগে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, এই পাশাপাশি সমসাময়িক কিছু দেশে কি সামন্ত প্রথা চালু ছিল, সামন্তবাদ। তো এই যে পিজেন্ট রিভোল্ট, এই সামন্তবাদের কারণেই কিন্তু এই আমাদের কৃষক শ্রেণী কি অত্যা- অত্যাচারিত হতো। তো ইট অলসো উইকেন্ড দ্য ফিউডাল সিস্টেম অ্যান্ড গেভ স্ট্রং কনফিডেন্স টু দ্য পিপল। যেহেতু রিভোল্টটা সফল হয়, পিজেন্ট রিভোল্ট সফল হয়, এর কারণে কি হয়ে যায়, ফিউডাল সিস্টেম কলাপস করে, ঠিক আছে? ফিউডাল সিস্টেম কলাপস করে এবং দেখা যায় যে মানুষের মধ্যে কি একটা স্ট্রং একটা কনফিডেন্স চলে আসে যে না, আমরা আর কি দাসত্বের বন্ধনে কি বা দাসত্বে বা কারোর কাছে কোনো কিছুতে আবদ্ধ না। আচ্ছা দেখেন, আমাদের 4টা পয়েন্ট কিন্তু আলোচনা হয়েছে, 1, 2, 3 এবং 4। এই 4টা পয়েন্ট আলোচনা হয়েছে। একটা বিষয় ক্লিয়ার করে নেবেন, সেটা হচ্ছে যখন আপনাদের এজ অফ চসারের ফিচার সম্পর্কে প্রশ্ন আসবে, বা দেখা যাচ্ছে যখন বলবে স্ট্যান্ড বিটুইন টু এজ, এই প্রশ্নটা আসবে, বা থ্রেশ হোল্ড, দ্বার প্রান্তে, থ্রেশ হোল্ড অফ রিনাইসেন্স, এই প্রশ্নটা আসবে, তখন আপনারা কিন্তু এইভাবেই লিখবেন, ঠিক আছে? কিন্তু যদি বলে ডিসকাস দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড রিলিজিয়াস কন্ডিশন, তখন কিভাবে লিখবেন? তখন আলোচনা সেম থাকবে। তখন আপনারা এই যে দেখলেন যে দ্য পিজেন্ট রিভোল, তারপরে কি বলে ব্ল্যাক ডেথ, এগুলো উল্লেখ করবেন না, উল্লেখ না করে ছোট ছোট প্যারা করে দিবেন। আর প্রথম যে পয়েন্টটা দিবেন সেটা হচ্ছে কি, এই 4টা পয়েন্ট মিলে হবে হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে? পয়েন্ট দিবেন হচ্ছে তখন পলিটিক্যাল কন্ডিশন। পলিটিক্যাল কন্ডিশন দিয়ে তার আন্ডারে ছোট ছোট 4টা প্যারা এইভাবে লিখে দেবেন, 1, 2, 3, 4, অর্থাৎ প্রথম 4টা পয়েন্ট কিন্তু আপনার পলিটিক্যাল কন্ডিশনের অন্তর্ভুক্ত। বলা লাগবে না, আমার স্টুডেন্টরা অনেক জ্ঞানী, তারা বোঝে, ঠিক আছে? আপনি যান, ক্লাস নিতে দেন এখন। তারপরে কি আছে, কন্ডিশন অফ উইমেন ডিউরিং দ্য এজ অফ চৌসার, দ্য উইমেন ওয়ার থট ইনফেরিয়র টু মেন, অর্থাৎ চৌসারের এজে মহিলাদের কি ইনফেরিয়র ধরা হতো, নিকৃষ্ট ধরা হতো, ঠিক আছে? যে মেলদের তুলনায় ফিমেলরা ইনফেরিয়র, ঠিক আছে? তবে এটা শুধু হচ্ছে মানে দরিদ্র শ্রেণীর ফিমেলদের ক্ষেত্রে। হায়ার ক্লাস ফিমেলরা ছিল কি একটু অন্যরকম। দ্য উইমেন অফ হায়ার ক্লাস দ্য উইমেন অফ হায়ার ক্লাস শোড অ্যান এক্সেস ডেলিকেসি অ্যান্ড ডেকোরাম, অর্থাৎ হায়ার ক্লাস যে উইমেন গুলো যারা ছিল, মহিলা সম্প্রদায়, তারা কি করতেন, অতিরিক্ত মার্জিত ভাব মানে অতিরিক্ত ভদ্রতা তারা দেখাতেন, ঠিক আছে? ওই তৎকালীন ওই সময়ের যে সময়ের প্রেক্ষাপটে নির্মিত যেসব মুভিগুলো আছে দেখবেন, ওইসব মুভিগুলোতে মানে মহিলাদের কি পার্ট, কি তাদের চলন দেখলেই বুঝতে পারবেন যে কি মার্জিত ভাব তারা দেখায়, মনে হয় যে কি খুব ডেলিকেসি, মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির। তারপর কি আছে, দ্য লোয়ার ক্লাস উইমেন ওয়ার কনফাইন্ড টু হাউস হোল্ড চোরস, অর্থাৎ নিম্ন শ্রেণী যারা যেসব মহিলা সম্প্রদায় ছিলেন, তারা কি করতেন, তারা এই ঘরের কাজেই কি আবদ্ধ থাকতো। কিন্তু তার উল্টো চিত্র হচ্ছে হায়ার ক্লাস সোসাইটির উইমেনদের সাথে, ঠিক আছে? চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ, দ্য কাস্টম অফ চাইল্ড ম্যারেজ ওয়াজ ইন ভগ অর্থাৎ প্রচলিত ছিল ডিউরিং দ্য এজ অফ চৌসার,
দ্য রিচ অ্যান্ড ওয়েলদি পারসন প্র্যাকটিস দিস কাস্টম, অর্থাৎ এই যে বাল্য বিবাহের প্রচলন ছিল, এই বাল্য বিবাহ কিন্তু সব থেকে বেশি দেখা যেত অ্যারিস্টোক্র্যাটিক শ্রেণীর মধ্যে। এবং মজার বিষয় যে রিচার্ড টু, অর্থাৎ কিং রিচার্ড টু নিজেই কি করেছিলেন, বাল্য বিবাহ করেছিলেন। ইভেন কিং রিচার্ড টু হিমসেলফ ম্যারিড দ্য চাইল্ড ডটার অফ দ্য কিং অফ ফ্রান্স। তাহলে দেখেন কি অবস্থা। দ্য ডৌরি সিস্টেম ওয়াজ প্রিভ্যালেন্ট দেন, অর্থাৎ ওই সময়ে কি ছিল, দেন, দেন মানে বোঝাচ্ছে ওই সমসাময়িক সময়কে। আর ডাউরি সিস্টেম ওয়াজ প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট অর্থ হচ্ছে কি বলে, প্রচলিত ছিল, অর্থাৎ ডাউরি সিস্টেম ওই সময়ে খুব স্ট্রংলি কি ছিল, প্রচলিত ছিল। আচ্ছা, এই যে সরি আরেকটা আছে, দা রাইজ অফ রিনেসান্স এন্ড রিফরমেশন, অর্থাৎ পরের তিনটা পয়েন্ট, তাহলে কত হচ্ছে, 5, 6 আর 7। এই 5, 6 আর 7 মিলে হচ্ছে সোশ্যাল কন্ডিশন। 5, 6 এবং 7 মিলে সোশ্যাল কন্ডিশন। যদি প্রশ্ন প্রথম ফরম্যাটে আসে তাহলে এই যে দা চাইল্ড ম্যারেজ, রাইজ অফ রিনেসান্স এগুলো না দিয়ে সোশ্যাল কন্ডিশন দিয়ে এর আন্ডারে এই তিনটা দিয়ে দিবেন। তাহলে রিনেসান্স কি আর রিফরমেশন কি? রিনাইসেন্স হচ্ছে দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং, আর রিফরমেশন হচ্ছে নবজাগরণ। ঠিক আছে, কিছুটা সিনোনিমাস টাইপের। দ্য এজ অফ চসার হেরাল্ডস দ্য রাইজ অফ রিনাইসেন্স অ্যান্ড রিফরমেশন, রাইজ অফ রিনাইসেন্স অ্যান্ড রিফরমেশন। তাহলে এই যে চসারের যে যুগ, এই যুগ কি রিনেইশন এবং রিফরমেশনের জন্য কি অগ্রদূত ধরা হয়, হেরাল্ড। ঠিক আছে, অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। People were asserting their rights of free thought and independent judgment. Free thought, right of free thought and independent judgment, অর্থাৎ তখনকার যে মানুষগুলো ছিল তার পূর্ববর্তী সময়ে দেখা যেত যে তাদের খুব বেশি বাক স্বাধীনতা ছিল না, পরাধীন ছিল। কারণ সবাই কি মোনার্কের আন্ডারে ছিল, অর্থাৎ রাজতন্ত্রের আন্ডারে ছিল। রাজতন্ত্রের আন্ডারে কিন্তু খুব বেশি কিছু বলার সুযোগ থাকে না। ডিপ্লোমেসি হলে কিছু বলা যায়, কিন্তু রাজতন্ত্রের আন্ডারে কিন্তু বলার সুযোগ থাকে না। তো ওই সময় এসে দেখা যায় যে কিছুটা হলেও কি ছিল, বাক স্বাধীনতা ছিল, রাইট অফ ফ্রি থট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। ঠিক আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট ছিল এক প্রকার। আর এইটা সাহায্য করেছিল হচ্ছে যে তাদের এই যে ফ্রি থট, এটার জন্য সব থেকে বেশি দায়ী ছিল হচ্ছে পিজেন্ট রিভোল্ট। দ্য পিজেন্ট রিভোল্ট ইকোড দ্য প্রফেটিক ডিক্লারেশন অফ রাইট, অর্থাৎ এই যে তাদের এই যে মুক্ত চর্চা, তাদের চিন্তা এবং ইন্ডিভিজুয়াল জাজমেন্টের যে চর্চা, এটার জন্য কি, এটার জন্য সব থেকে বেশি সাহায্য করেছিল হচ্ছে পিজেন্ট রিভোল্ট। তারপরে কি আছে দেখেন, ডেভেলপমেন্ট ইন ট্রেড অ্যান্ড কমার্স, ডেভেলপমেন্ট ইন ট্রেড অ্যান্ড কমার্স। দ্য এজ অফ চৌসার witnessed a rapid growth of trade and commerce, rapid growth of trade and commerce, অর্থাৎ তুলনামূলকভাবে কি বলে, চৌসারের যুগে ট্রেড অ্যান্ড কমার্স কি খুব ভালো উত্থান ঘটেছিল। দেয়ার অ্যারোজ এ প্রসপারাস মার্চেন্ট ক্লাস, যেহেতু ব্যবসা বাণিজ্য ভালো হতো সেহেতু কি মার্চেন্ট ক্লাসের খুব ভালো একটা আধিপত্য ছিল। দ্য বিজনেস অফ গিল্ড, গিল্ড অর্থ সমবায়, অর্থাৎ সমবায়ের যেমন এই যে সমিতি করা হয়, সমবায় করা হয়, বা সুদের যে কারবার করা হয়, এই বিজনেস গুলো তখন কি খুব বেশি মাত্রায় কি ছিল, খুব বেশি মাত্রায় উত্থান ঘটেছিল। ঠিক আছে, ভেরি রিচ, খুবই সমৃদ্ধ ছিল এই সময়। ইন দ্য প্রোলগ, প্রোলগ অর্থ বোঝানো হচ্ছে দ্য কান্টারবিউরি টেলস, ইন দ্য প্রোলগ অফ দ্য কান্টারবিউরি টেলস, জিওফ্রি চসারের যে কান্টারবিউরি টেলস, সেখানেও কিন্তু কি বলা আছে, এই গিল্ডের বিজনেস সম্পর্কে বলা আছে। আচ্ছা, কি বলা আছে আমরা একটু দেখি। ইচ অফ দেম, অর্থাৎ দেম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওই যে মার্চেন্ট ক্লাস। ইচ অফ দেম সিমড ওয়েল, sorry, each of them well seemed a solid citizen to sit on a dais in a city hall, every one of them for the wisdom that he knows was suitable to be an alderman. ঠিক আছে, আচ্ছা, এর ব্যাখ্যাটা আমি এইটা আলোচনা করে দিচ্ছি, তাহলে আরো ভালো পরিষ্কার হবে। ঠিক আছে,
তারপরে কি আছে, দ্য রাইজ অফ মার্চেন্ট ক্লাস, অর্থাৎ এই যে ট্রেড অ্যান্ড কমার্স এবং দ্য রাইজ অফ মার্চেন্ট ক্লাস, এই দুইটা পয়েন্ট কিন্তু আপনার ইকোনমিক কন্ডিশনের আন্ডারে পড়ে। ঠিক আছে, মার্চেন্ট ক্লাস আর হচ্ছে এই যে রাইজ অফ মার্চেন্ট ক্লাস এবং তার আগেরটা ট্রেড অ্যান্ড কমার্স, ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে 14th সেঞ্চুরি ইংল্যান্ড উইটনেস দ্য রাইজ অফ কি প্রসপারাস মার্চেন্ট ক্লাস অ্যান্ড ট্রেডসম্যান, দে ক্যারিড প্রফিটেবল বিজনেস উইথ ইউরোপিয়ান কান্ট্রিজ, অর্থাৎ তারা যে ব্যবসা করতো এই ব্যবসাগুলো তাদের কি ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে ব্যবসা করতো। Small traders and handicraftsmen grew into power and began to behave like well-to-do citizen. Well-to-do অর্থাৎ grew into power অর্থাৎ কি पैसा से কি পাওয়ার বানতি है, তাই তো? তাহলে দেখেন এই যে যারা বড় বিজনেসম্যান তাদের কথা তো বাদই দিলাম, এই যে তৎকালীন প্রেক্ষাপটটা চিন্তা করুন, এই যে স্মল ট্রেডার যারা ছিল এবং হ্যান্ডিক্রাফট এমনকি হস্তশিল্পের যারা মানে মালিক ছিল, তারা পর্যন্ত যেহেতু তাদের কাছে টাকার কি ঝনঝনানি ছিল, এই কারণে তারা কি তারা ক্ষমতার আন্ডারে চলে এসেছিল। ঠিক আছে, তাদের কাছে পাওয়ারও ছিল এবং তারা বিহেভ করতে শুরু করতো কিসের মতো, ওয়েল টু ডু সিটিজেন, অর্থাৎ খুব ভালো নাগরিকের মতো। অবশ্যই লাগবে মাউস। তাহলে ওয়েল টু ডু সিটিজেনের মতো তারা, অর্থাৎ সম্ভ্রান্ত নাগরিকের মতো তারা কি ভাবভুব চালাইতে লাগতো। ঠিক এই কথাটাই এই এই দুইটা ইসের মধ্যে বলা হয়েছে, যে তারা কি ইচ অফ দেম ওয়েল সিমড, অর্থাৎ তাদেরকে সলিড সিটিজেন হিসেবে মনে হতো এবং তারা কি তারা শহরের সিটি হলে বসতো। ঠিক আছে, কি তারপরে এভরিওয়ান দেম ফর দ্য উইজডম দ্যাট হি নোজ ওয়াজ সুইটেবল টু বি এ এল্ডারম্যান। এল্ডারম্যান বলতে বোঝায় ন্যায়পাল, অর্থাৎ সহজ কথা হচ্ছে নগর পিতা বা মেয়র। তো তাদের হাবভাব ছিল যে মেয়রের মতো। ঠিক আছে, যেহেতু তাদের কাছে টাকা পয়সা ছিল তাদের হাবভাব ছিল মেয়রের মতো। আর এখানে বলছে দেয়ার ওয়াজ আ মার্চেন্ট উইথ ফর্ক বেয়ার্ড ইন দ্য মোটলে গাউন হাই অন হর্স হি স্যাট আপন হিজ হেড ফ্লেমিশ বিভার হ্যাট। আচ্ছা, ওই সময় কিন্তু দেখেন এই যে হ্যাটের বিষয়, ঠিক আছে, হ্যাট কিন্তু ভালো ভালো হ্যাট পরতো কিন্তু অ্যারিস্টোক্রেটিক শ্রেণী। তারপরে দেখেন এই যে মোটলে গাউন, অর্থাৎ ভালো পোশাকের কথা বলা হয়েছে, এবং ঘোড়ায় ঘোড়ায় চড়ে যাওয়া, এই যে এই বিষয়গুলো, ঠিক আছে, ওয়েল টু ডু সিটিজেনের মতো যে হাব ভাব, এইগুলো কিন্তু সবই পাওয়া যেত কিসের মধ্যে, এই চৌসারের যে বিজনেসম্যানদের মধ্যে। ঠিক আছে, তাহলে ওই দুইটা হচ্ছে আপনার কি বলে ইকোনমিক কন্ডিশন। ঠিক আছে, ইকোনমিক কন্ডিশন। আর এই যে লাস্ট যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে রিলিজিয়াস কন্ডিশন, নিউ অ্যাটিটিউড টু রিলিজিয়ন। আচ্ছা, at the activities at church people gradually turned their mind else। ঠিক আছে, তাহলে at the activities at church কি বলা হচ্ছে, যে চার্চের যেসব কার্যকলাপ ছিল সেই কার্যকলাপের কারণে মানুষেরা তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা, ঠিক আছে, চার্চ থেকে সরিয়ে অন্যদিকে কি করে, ডাইভার্ট করে। তাহলে চার্চের অ্যাক্টিভিটিস কি ছিল, যে মানুষ তাদের চিন্তা চেতনা ধর্মকেন্দ্রিক থেকে অন্যদিকে লাগানো শুরু করে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা দেখি জন উইকলিফ আর্গিউড অ্যান্ড বিকেম সাকসেসফুল ইন ডাইভার্টিং পিপল টু থিঙ্ক দ্যাট ক্লারিক্যাল প্রিটেনশন হ্যাড রেইজড এ ব্যারিয়ার বিটুইন ম্যান অ্যান্ড গড। সমস্যাটা ছিল এইটা, যে তখনকার যে যাজক সম্প্রদায় ছিল, ক্লার্ক বলি বা ক্লার্জি বলি, তারা হচ্ছে সমাজের খুব উচ্চ শ্রেণীর, যে ধ্যান ধারণা নিয়ে থাকতো যে আমরা সমাজের খুব উচ্চ আহ, কি বলে উচ্চ শ্রেণীর মানুষ। ঠিক আছে, তাদের কাছে যাওয়া যেত না, এমনকি তারা গরিব যে জনগোষ্ঠী আছে তাদেরকে কি চার্চে প্রবেশ করতে দিত না, এমনকি তাদের বাইবেল পড়ারও স্বাধীনতা দেয়া হতো না। তো জন উইকলিফ, যাকে কি বলা হয় রিফর্মার অফ চার্চ, তো উনি কি করেন, উনি এই বিষয়ে আওয়াজ তোলেন। ঠিক আছে, উনি এই বিষয়ে আওয়াজ তোলেন এবং আস্তে আস্তে উনি সফল হন মানুষদেরকে বোঝাতে, যে এই যে যে ক্লারিক্যাল প্রিটেনশন গুলো আছে, যে এই যে ভান করে আমাদের সাথে ছলচাতুরি করে, গরিব দুঃখীদের সাথে ছলচাতুরি করে তাদেরকে কি করা হয়, চার্চে যেতে দেয়া হয় না, বাইবেল পড়তে দেয়া হয় না, এই বিষয়টা কি, এই বিষয়টা একটা ব্যারিয়ার, একটা বাধা কাদের মধ্যে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা বাধা।
পিপল স্টার্টেড শোয়িং নিউয়ার অ্যাটিটিউড টু রিলিজিয়ন। ঠিক আছে, অর্থাৎ মানুষ তখন কি ধর্মের প্রতি নতুন কি নতুন মনোভাব তৈরি করতে লাগলো। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে খ্রিস্টানদের কিন্তু দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ঠিক আছে, তো এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এর মধ্যে কিন্তু যে বিবাদ সেটা কিন্তু বিদ্যমান। ক্যাথলিক যারা, তারা হচ্ছে পোপকে বিশ্বাস করে, মানে স্ট্রংলি পোপের উপরে নির্ভরশীল, পোপ যা বলবে তাই। কিন্তু যারা প্রোটেস্ট্যান্ট তারা কিন্তু একটু যুক্তিবাদী, তারা পোপের উপর নির্ভরশীল না, তারা প্রগতিশীল। তো ঝামেলাটা কিন্তু ওইখানেই। ঠিক আছে, তো এইখানে মানুষ নিউয়ার অ্যাটিটিউড শো করে রিলিজিয়নে। ঠিক আছে, এইটা তারা ওই ক্যাথলিজম থেকে আস্তে আস্তে কি প্রোটেস্টানিজমের দিকে ধাবিত হয়। দ্য ফ্রি অ্যাক্সেস টু রিডিং বাইবেল ফর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ওয়াজ অ্যালাউড। অর্থাৎ এর ফলে তারা কি বাইবেল পড়ার জন্য কি অনুমতি পায়। অ্যাপার্ট ফ্রম চসার, উইলিয়াম ল্যাংল্যান্ড অ্যান্ড সাম আদার অ্যানোনিমাস রাইটার ইমবাইব দ্য পিপল টু দিস নিউয়ার অ্যাটিটিউড দ্য রিলিজিয়ন। তো এই কাজের অগ্রনায়ক ছিলেন হচ্ছে জন উইকলিফ। জন উইকলিফ ছাড়াও কি ছিলেন উইলিয়াম ল্যাংল্যান্ড, জিওফ্রে চসার এবং আরো নাম না জানা অনেক রাইটার, যারা কি সক্ষম হয়েছিলেন যে তৎকালীন মানুষকে কি করতে, ডাইভার্ট করতে। কনক্লুশনটা আপনারা পড়ে নিয়েন, কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এই যে কনক্লুশন যে লেখা আছে, আপনারা এটা উল্লেখ করবেন না। ঠিক আছে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন উল্লেখ করবেন না, এইভাবে লিখে যাবেন উল্লেখ না করে। খেয়াল করেন, আমাদের যে আজকের 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রিনাইসান্স। ঠিক আছে, রিনাইসান্স সম্পর্কে কিন্তু হালকা পরিমাণে আলোচনা কিন্তু আমরা এই যে আগের প্রশ্নে করেছি। এখন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের ভিতরে রিনেসান্স নিয়ে আলোচনা হবে। পরবর্তীতেও রিনেসান্সের কিন্তু অনেক কথা আছে। ঠিক আছে, মানে আমরা হিস্ট্রি পার্ট যে যে প্রশ্নগুলো পড়বো তার ভিতরে অনেক প্রশ্নের মধ্যে কিন্তু এই রিনেসান্সের আলোচনা আসবে। তো একটু মনোযোগ দিবেন। ঠিক আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রিনেসান্স, অর্থাৎ রিনেসান্স বলতে কি বুঝি বা কাকে বলে। অ্যান্ড হোয়াট ওয়ার ইটস ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক বলে বা যদি ফিচার বলে একই বিষয়। আবার আর একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, সেটা হচ্ছে দেখবেন যে অন্যান্য বইতে ইম্প্যাক্ট অফ রিনেসান্স অন ইংলিশ লিটারেচার দিয়ে আলাদা প্রশ্ন করা আছে, কিন্তু কথা কিন্তু একই। ঠিক আছে, যদি আপনার পরীক্ষায় আসে যে ক্যারেক্টারিস্টিক অফ রিনাইসান্স বা ফিচার অফ রিনাইসান্স বা ইম্প্যাক্ট অফ রিনাইসান্স, এইটাই লিখে দিবেন। ঠিক আছে, শুধু কি করবেন, আমাদের যে কি বলে ইন্ট্রোডাকশনটা থাকে, ইন্ট্রোডাকশনের ভিতরে একটু কাটাছিড়া করবেন। ঠিক আছে, ফিচারের বদলে বা ইন্ট্রোডাকশন না হোক, যে পয়েন্টগুলো দিবেন ওখানে ফিচারের বদলে ইম্প্যাক্ট কথাটা উল্লেখ করবেন, যে দা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ রিনেসান্স ইজ। ওখানে ক্যারেক্টারিস্টিক না ইউজ করে যদি ইম্প্যাক্ট করে তাহলে ইম্প্যাক্ট ইউজ করবেন, দা ইম্পর্টেন্ট ইম্প্যাক্টস অফ রিনেসান্স ইজ, এইভাবে। ঠিক আছে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে সবগুলো, তাহলে অল্প পরে কিন্তু অনেক বেশি প্রশ্ন পড়া আমাদের হয়ে যাবে। তাহলে দেখেন, কথা একটাই যে আমরা ইন্ট্রোডাকশন উল্লেখ করব না। ঠিক আছে, তারপরে দেখেন, দ্য টার্ম রিনেসান্স সিম টু হ্যাভ ফার্স্ট ইউজড বাই ফ্রেঞ্চ হিস্টোরিয়ান জুলস মিশলিট ইন হিজ হিস্টরি ডি ফ্রান্স পাবলিশড ইন 1855। অর্থাৎ এই যে রিনেসান্স নামে যে টার্মটা আজকে আমরা বলছি, উচ্চারণ করছি, ঠিক আছে, এই টার্মটা কিন্তু সর্বপ্রথম ইউজ করেন ফ্রান্স হিস্টোরিয়ান জুলস মিশলিট। কোথায় ইউজ করেন? তার যে গ্রন্থ হিস্ট্রি ডি ফ্রান্স, পাবলিশ হয় 1855 সালে। তাহলে এই যে টার্মটা ইউজ করা হলো আচ্ছা, তাহলে রেনেসান্সের অর্থ কি? রেনেসান্সের অর্থ হচ্ছে রিবার্থ অ্যান্ড রিজেনারেশন। রেনেসান্সের অর্থ হচ্ছে রিবার্থ বা রিজেনারেশন। ইট ইন্ডিকেটস রিবার্থ অফ লার্নিং। রিবার্থ অফ লার্নিং, ঠিক আছে, এটা কি ইন্ডিকেট করে? রিবার্থ অফ লার্নিং। ঠিক আছে, তবে এটা আরো ডিটেলসে বলতে গেলে রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং। ঠিক আছে, দ্যাট ইজ
ভিজিবল ইন ইউরোপ ফ্রম 16th সেঞ্চুরি অনওয়ার্ড। অর্থাৎ এই যে রিভাইভালের কথা আমরা বলছি বা রেনেসান্সের কথা আমরা বলছি, এটা দেখা গিয়েছিল কোথায়? ষোড়শ শতকে, ষোড়শ শতকের শুরুর দিকে, ঠিক আছে। দ্য ক্লাসিক্যাল রিভাইভাল হ্যাড সিগনিফিক্যান্ট ইফেক্ট। এই যে ইফেক্ট আর ইম্প্যাক্ট কিন্তু এক, দুটার মানেই প্রভাব। দ্য সিগনিফিক্যান্ট ইফেক্ট অন পলিটিক্স, economics, the scientific experiment, and the literature of the different countries of Europe. তাহলে এই যে পলিটিক্যাল, তারপর ইকোনমিক্যাল, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে বিভিন্ন দেশের, শুধু ইংল্যান্ড না, ইংলিশ না, ফ্রেঞ্চ লিটারেচার, তারপরে আশেপাশের যে দেশগুলো ছিল তাদের যে সাহিত্যকর্ম, ঠিক আছে, এই সব ক্ষেত্রে বড় একটা ভূমিকা রেখেছিল কি, অগ্রগতিতে বড় একটা ভূমিকা রেখেছিল হচ্ছে ওই যে যে রিভাইভাল, অর্থাৎ আমাদের যে রেনেসান্সের কথা আমরা বলছি সেটা, তাই তো। ইনফ্যাক্ট ইট বিগ্যান 14th century in Italy, gradually spreading over Western Europe and England following 2 centuries. আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে যে ষোড়শ শতকে শুরুতে এটা আমাদের কি হয়, মানে ফ্লারিশ হয়, ঠিক আছে, উত্থান হয় হচ্ছে 14 শতকে, কিন্তু পূর্ণাঙ্গ মহিরুহতে পরিণত হয়, অর্থাৎ ছোট একটা চারা হিসেবে শুরু হয় 14 শতকে, ঠিক আছে, কিন্তু পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়, 2 দশক মিলে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় হচ্ছে ষোড়শ শতকে। তাহলে এবার আমরা দেখে নিই যে ফিচার গুলো আছে, ঠিক আছে, যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো আমরা দেখে নিই, ফিচার বলি বা ক্যারেক্টারিস্টিক বলি বা যে ইম্প্যাক্ট গুলো আছে আমরা একটু সেগুলো দেখে নিই। প্রথম ইম্প্যাক্ট কি? দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং, ঠিক আছে। যে ক্লাসিক্যাল লার্নিং, ক্লাসিক কি, ক্লাসিক হচ্ছে নেভার ডাইং আর্ট, এভারগ্রিন বা এভারগ্রিন আর্ট অ্যান্ড কি কালচার, অর্থাৎ যে জিনিসগুলো কখনো আমাদের কাছে কি হয় না, পুরাতন হয় না, আমাদের স্মৃতিতে অমলিন থাকে। দেখা যাচ্ছে একটা বই যতবার পড়ি, 8-10 বার পড়া হয়ে গেছে, আবার পড়ি, আবার ভালো লাগে, ঠিক আছে, একটা ক্লাসিক পিস। দেখা যাচ্ছে একটা গান, পুরাতন দিনের গান, ঠিক আছে, কত হাজার বার শুনেছি, তার শেষ নাই, কিন্তু আবার শুনছি, ভালো লাগছে, ঠিক আছে, ক্লাসিক পিস, ঠিক আছে। যেগুলোর কি কি বলে, যেগুলোর আকর্ষণ মানুষের কাছে যুগ যুগ ধরে থেকেই যায়, সেগুলোই হচ্ছে ক্লাসিক পিস। তো এখানে যে ক্লাসিক লার্নিং এর কথা বলা হয়েছে সেটা বলতে বোঝাচ্ছে হচ্ছে এনশিয়েন্ট গ্রিক এবং যে রোমের যে লার্নিং, অর্থাৎ ওই সময় আমরা জানি যে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলের মতো যেসব দার্শনিক ছিলেন গ্রিসে, তারপরে হচ্ছে রোমে, ওই সময় কিন্তু জ্ঞান চর্চাটা, ওই ক্ষেত্র ছিলই হচ্ছে গ্রিস এবং রোম কেন্দ্রিক। তো ওই যে ক্লাসিক্যাল লার্নিং, সেই ক্লাসিক্যাল লার্নিংটা কি আবার শুরু হয়, ঠিক আছে, মানুষের মধ্যে কি হয়, নতুন স্পৃহা চালু হয়, নতুন ক্ষুধা চালু হয়, জ্ঞানের ক্ষুধা, ঠিক আছে, অ্যাডভেঞ্চারের ক্ষুধা, পাওয়ারের ক্ষুধা। তো এইগুলোই কি করে, এইগুলোই হচ্ছে ক্লাসিক্যাল লার্নিং এর একটা প্রভাব ছিল, নবজাগরণ হয় কিসের, ক্লাসিক্যাল লার্নিং এর। রেনেসান অ্যাপ্লাইড ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট, মানে মারাত্মক, প্রচুর, ঠিক আছে, ইম্প্যাক্ট অন দা সাইকোসোম্যাটিক, সাইকোসোম্যাটিক। আচ্ছা, সাইকোসোম্যাটিক কি? সাইকোসোম্যাটিক হচ্ছে মনোদৈহিক। মনোদৈহিক বিষয়টা কি? একই সাথে মন এবং দেহ, ঠিক আছে, দুইটাই একই সাথে, মন এবং দেহ, শুধুমাত্র মনের উপরই প্রভাব ফেলেনি, দেহের উপরে, অর্থাৎ আমার কর্মকাণ্ডেও প্রভাব ফেলেছে, তাই তো, সাইকোসোম্যাটিক। তাহলে ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন দ্য সাইকোসোম্যাটিক স্টেট অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের কি মনোদৈহিক অবস্থায় কি একটা চরম প্রভাব ফেলে কি আমাদের রিনেসান্স। দে রিটার্ন টু, এখানে দের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে রেনেসান্সের যে মানুষগুলো ছিল, যে স্কলার গুলো ছিল, তাদের কথা। দে রিটার্ন টু ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড ল্যাটিন আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার, অর্থাৎ ওই সময়কার মানুষজন কি করে, বেশি পরিমাণে কি ঘাটাঘাটি শুরু করে, ক্লাসিক্যাল গ্রিক থেকে,
তারপরে ল্যাটিন আর্ট লিটারেচার কালচার থেকে, রোম থেকে, ঠিক আছে, ওইখানকার যে সভ্যতা, সেই সভ্যতা নিয়ে কি করে, বেশি চর্চা শুরু করে। দে ট্রাই টু ফাইন্ড আউট দ্য থটস অফ প্যারেনিয়াল। আচ্ছা, প্যারেনিয়াল কি? প্যারেনিয়াল হচ্ছে বলতে বোঝায় এক প্রকার ক্লাসিক। কিভাবে? প্যারেনিয়াল হচ্ছে বহু বর্ষজীবী। যেমন এই যে কেবল বললাম যে একটা বই পড়েছি, কতবার পড়েছি, আবার পড়তে সে ভালো লাগে, ঠিক আছে, অর্থাৎ আগেও জীবিত ছিল, এখনো কি একদম এভারগ্রিন মনে হয়। আগেও এভারগ্রিন মনে হতো, পরে ভালো লেগেছে, এখনো এভারগ্রিন মনে হয়, হয়তো আরো 10 বছর পরে পড়লেও ভালো লাগবে, ঠিক আছে। এই যে বহু বর্ষ ধরে তার যে আকর্ষণ সেটা ধরে রেখেছে, তার যে অ্যাট্রাকশন সেটা কি মনের মাঝে যে গেঁথে আছে, এই যে যে পাওয়ারটা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে প্যারেনিয়াল, অর্থাৎ বহু বর্ষজীবী। ঠিক, দে ট্রাই টু ফাইন্ড আউট দ্য থটস অফ প্যারেনিয়াল ফ্রম দ্য ইমমর্টাল সোর্সেস। ইমমর্টাল সোর্সেস অর্থাৎ ওই যে নেভার ডাইং যে আর্ট গুলো, ঠিক আছে, অর্থাৎ ওই সময়কার যে স্কলাররা ছিলেন তারা কি করতেন, গ্রিক আর্ট থেকে, গ্রিক লিটারেচার থেকে, যেমন ওই সময়কার খুব ভালো ভালো এপিক ছিল, ইলিয়াড, ওডেসি, তারপরে হচ্ছে দ্য ডিভাইন কমেডি, এরকম অনেক ভালো ভালো ক্লাসিক্যাল কি লিটারেচার ছিল, লিটারারি পিস ছিল, এরকম আর্টের ক্ষেত্রে ওরকম ছিল, ঠিক আছে, সব ক্ষেত্রেই কি ভালো ভালো জিনিস ছিল। তো ওইগুলা নিয়ে সবাই কি খুব বেশি মাত্রায় ঘাটাঘাটি করতো, এবং দেখা যায় যে ওই যে ক্লাসিক্যাল আর্ট এবং লিটারেচারের যে রেফারেন্স, ওই রেফারেন্স গুলো কিন্তু আমাদের এই যে এই যুগের রাইটিংস এর মধ্যেও দেখা যায় রাইটারদের। যেমন ডক্টর ফস্টাসের যখন আমরা আলোচনা করব, ডক্টর ফস্টাসের ভিতরে কিন্তু ক্লাসিক্যাল আর্টের অনেক নিদর্শন আছে। তাহলে দাস দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং ইজ দ্য মেইন ফিচার অফ রেনেসান্স। তাহলে রেনেসান্সের মেইন ফিচার কি? রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং, ঠিক আছে। তার হচ্ছে নিউ অ্যাপ্রোচ টু লাইফ, অর্থাৎ জীবনের প্রতি কি, জীবনের যে নতুন রং, নতুন ভাবে খুঁজে পাওয়া, জীবনের পথে এক ধাপ নতুন করে এগিয়ে যাওয়া, নিউ অ্যাপ্রোচ টু লাইফ, তাই তো। দ্য স্কলার অফ রিনেসান্স স্টাডিড দ্য বেসিক বুকস অফ প্রিন্সিপাল অ্যান্ড এক্সপ্যান্ডেড দ্য নলেজ অফ পিপল। তাহলে এই যে বেসিক যে জিনিসগুলা নিয়ে তখনকার স্কলাররা কি খুব বেশি পরিমাণে চর্চা করতো, গবেষণা করতো, ঠিক আছে। যেমন আজকে এই যে পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি ছিল কিন্তু মুসলমানদের, অনেক বই ছিল, কিন্তু এখন সব থেকে বড় লাইব্রেরি কাদের? তখন মুসলমানরা কিন্তু অনেক আগিয়ে ছিল জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখায়, কিন্তু এখন সব থেকে বড় লাইব্রেরি, সব থেকে বেশি পড়াশোনা করে, সব থেকে বেশি গবেষণায় যেদিকে হাত দিবেন দেখবেন যে ইহুদিদের হাত, ঠিক আছে। জ্ঞান বিজ্ঞানের শাখায় তারা কতটা এগিয়ে। তো যখন কোনো জাতি জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চায় থাকে, ঠিক আছে, প্র্যাকটিসে থাকে নিয়মিত, তো তখন তো সেই জাতির উন্নতি অবধারিত। ঠিক সেই ঘটনাই ঘটেছিল রেনেসান্স পিরিয়ডের মধ্যে, ঠিক আছে। স্কলাররা কি করতেন, বেসিক বুক নিয়ে এইসব প্রিন্সিপাল নিয়ে খুব বেশি পরিমাণে কি ঘাটাঘাটি করতেন, এবং দে ওয়ার এবল টু এক্সপেল দে আর এবল টু এক্সপেল, ঠিক আছে, আউটডেটেড অ্যান্ড সুপারস্টিশিয়াস ভিউজ ফ্রম দ্য মাইন্ড অফ পিপল। অর্থাৎ সমাজ থেকে তো অনেক কিছুই দূর করা যায়, কিন্তু মানুষের মন থেকে একটা বদ্ধমূল ধারণা দূর করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এইখানে আমরা দেখি এই যে জ্ঞান বিজ্ঞানের শাখায় যেহেতু অবাধ বিচরণ, জ্ঞানের আলোয় কি মানুষের হৃদয় যেমন আলোকিত হচ্ছে, এই এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় তারা সক্ষম হয়েছিল কি এক্সপেল করতে, অর্থাৎ দূর করতে। কি দূর করতে? এই যে যে আউটডেটেড যে চিন্তা, পুরনো যে চিন্তা, যে কুসংস্কার আচ্ছন্ন যে সমাজ ব্যবস্থা, ঠিক আছে, সেইটা যে নিয়ম নীতি, সেটা মানুষের মন থেকে দূর করতে কি সক্ষম হয়েছিল। তারপরে দেন পিপল বিক্যাম রেশনালিস্টিক, অর্থাৎ মানুষ যুক্তিবাদী হয়ে ওঠে যখন তার ভিতর থেকে বদ্ধমূল ধারণাগুলো বেরিয়ে যায়, নতুনের দিকে পা বাড়ায়, তখন সে কি খুব বেশি মাত্রায় যুক্তিবাদী হয়, তাই তো। যেমন এখনই আমরাই তো যুক্তিবাদী, একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রেই যদি ধরি, সাপোজ কত দিক বিবেচনা করি যে ভালো হবে কি না হবে। এই যে সাপোজ এই যে বিদ্যাবাড়িতে অনেকে ভর্তি হয়েছেন, কত যুক্তি না লাগিয়েছেন, ভর্তি হব, এটা কি ভালো হবে, কোর্সটা কি ভালো হবে, ভালো হবে, অনেকে না ভালো হবে তাহলে ভর্তি হই, অনেকে দ্বিধায় ভর্তি হয়েছেন যে ভালো হবে কিনা, অনেকে ভর্তি হননি, ঠিক আছে, তাদের যুক্তি যে না বিদ্যাবাড়ির সার্ভিস ভালো না।
এই যে যে বিষয়গুলো, ঠিক আছে, মানুষ এখনো কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তিবাদী। দে চেঞ্জ দেয়ার আউটলুক অ্যাবাউট লাইফ, দে হ্যাড রিভাইভাল অফ লার্নিং অ্যান্ড উইজডম। তাহলে এই যে যে চেঞ্জগুলা, এই চেঞ্জগুলা তাদেরকে কি করেছিল, তাদের লার্নিং এবং তাদের যে প্রজ্ঞা, এই প্রজ্ঞাতে কি নতুন একটা নবজাগরণ ঢেলে দিয়েছিল, তাই তো। এবং এর ফলে আমরা দেখি যে মানুষের পার্সোনালিটিতে কি আসে, ডেভেলপমেন্ট আসে। একটা জিনিস চিন্তা করবেন, যে আমরা যখন, সবাই একটু চিন্তা করবেন, ঠিক আছে, আমরা যখন প্রাইমারিতে সবাই পড়েছি, তখনকার দিনগুলো চিন্তা করেন তো, যে আমাদের ভিতরে ম্যানার খুব কম ছিল, চাইল্ডিশ যে বিহেভিয়ার ছিল। পরবর্তীতে আমরা কি, যখন মাধ্যমিক লেভেলে উঠলাম, তখন আরেকটু ম্যাচিউর হতে শুরু করলাম। যখন কলেজ লেভেলে উঠলাম, তখন আরেকটু ম্যাচিউর হলাম, কিভাবে স্যারদের সাথে কথা বলবো, কিভাবে ফ্রেন্ডসদের ডিল করব, কিভাবে হচ্ছে বড়দের সাথে ডিল করব। সব থেকে বেশি চেঞ্জ হয়েছে আমাদের ভেতরে যেটা, সেটা হচ্ছে কি বলে, ক্যাম্পাস লেভেলে। ক্যাম্পাস লেভেলে আমরা অনেক বেশি ন্যাশনালিস্টিক হয়েছি। তারপরে আমরা কি বলে, আমাদের কিন্তু ক্যাম্পাস লেভেলেই সব থেকে বড় চেঞ্জের যে বিষয়টা, কারণ বড় সিনিয়রদের সাথে ওঠা বসা। কারণ ক্যাম্পাস তো একটা অনেক বড় জায়গা। বিশ্ববিদ্যালয় আহ, জাতীয় হোক বা বড় কোনো কলেজ হোক বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক, এটা কিন্তু একটা অনেক বড় জায়গা, ঠিক আছে। স্যারদের অ্যাটিটিউড হোক, তারপরে সিনিয়রদের বিহেভিয়ার হোক, যে কোনো কারণে পরিবেশের সাথে কিন্তু আমরা নিজেদেরকে অনেক পাল্টে ফেলেছি। আমাদের আচার আচরণে আমরা অনেক সংযত ব্যবস্থা এনেছি, ঠিক আছে। তো এই যে আমাদের পার্সোনালিটি কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে যখন আমরা ওয়ার্কিং সেক্টরে প্রবেশ করব, ঠিক আছে, কর্মক্ষেত্রে, তখন কিন্তু আমাদের আরো ম্যাচিউর হতে হবে। এই যে যারা শিক্ষক হবেন, তারা কিন্তু আরো ম্যাচিউর হতে হবে। ইচ্ছা করলেই দেখা যাচ্ছে সবকিছু করতে পারবেন না, ঠিক আছে। যে আগে প্রাণ খুলে বাজারে যেতাম, এখন ইচ্ছা করলে যেতে পারবেন না। অনেক জায়গায় আছে যে ফ্রেন্ডদের সাথে রাস্তার মাঝখানে আড্ডা দিতাম, শিক্ষক হওয়ার একদিন আগেও। শিক্ষক হওয়ার পরে কিন্তু আপনাকে ওইগুলো একটু একটু হলেও অ্যাভয়েড করে চলতে হবে। এই যে আপনার যে আচার আচরণের মধ্যে যে পরিবর্তন, ঠিক আছে, এটা কিন্তু সবই আপনার কি, জ্ঞান এবং প্রজ্ঞার কারণে, আপনার শিক্ষার কারণে। তো এই যে জ্ঞান এবং প্রজ্ঞায় যে মানুষ তখন যে আলোকিত হয়েছে, তার যে প্রভাব, সেটা কিন্তু তার কি পার্সোনালিটি ডেভেলপমেন্টেও কি কাজ করেছে। দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি ইজ ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং ফিচার্স of Renaissance. Before the Renaissance, there was no scope for freedom of speech and freedom of thoughts. অর্থাৎ রেনেসান্সের আগে চর্চা তো দূরের কথা, মানুষের কি বাক স্বাধীনতা ছিল না, চিন্তার স্বাধীনতা ছিল না, ঠিক আছে। তো একটা মানুষ যখন যদি মুক্ত চিন্তাই না করতে পারে, তার ভিতর মানে কি বলে, আলোটা জ্বলবে কিভাবে। But Renaissance inspired people to understand that they have own conscience, rationality and right to think freely. কনসিয়েন্স হচ্ছে বিবেক, রেশনালিটি হচ্ছে যুক্তি, অ্যান্ড রাইট টু থিঙ্ক ফ্রিলি, তাই তো। অর্থাৎ মুক্তভাবে চিন্তা করার যে প্রবণতা। তাহলে রেনেসান্স মানুষকে কি ইন্সপায়ার করে, যে তোমার বিবেক বুদ্ধিকে খাটাও, ঠিক আছে, পরনির্ভর হয় না, বিবেক বুদ্ধিকে খাটাও, যুক্তিবাদী হও এবং ফ্রিলি চিন্তা করো, সবকিছু ফ্রিলি থিঙ্ক করো। ইন দিস ওয়ে রেনেসান্স পেভড স্মুথ ওয়ে টু ডেভেলপ পার্সোনালিটি। অর্থাৎ এইভাবেই কি রেনেসান্স কি, এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে পথ, এই পথটাকে কি করেছিল, স্মুথ করেছিল। আচ্ছা, এখন এই যে এত উন্নতি যেহেতু সাধিত হচ্ছে, ঠিক আছে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেহেতু উন্নীত সাধিত মানে উন্নয়নের ছাপ দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই সেই ছাপটা আমার সাহিত্যে, ভাষায়, লেখাপড়াতেও আসবে। ঠিক তেমনি ভাবে আমরা কি দেখি, ইভলিউশন অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। ভার্নাকুলার হচ্ছে স্বজাতীয় বা দেশীয় মাতৃভাষা, ঠিক আছে। ইভলিউশন অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা কিভাবে ইভলিউশন হয় আমরা একটু দেখি। ডিউরিং মেডিয়াভাল এজ ল্যাটিন ওয়াজ ন্যাশনাল অ্যান্ড স্টেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মধ্যযুগে কিন্তু এই যে ল্যাটিন, এই যে ল্যাটিন ভাষাই কিন্তু কি ছিল, মানে আধিপত্য ছিল। কিন্তু রেনেসান্সের কারণে এইটা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। যার যার ভাষা তার তার কাছে কি হতে থাকে, এস্টাবলিশ হতে থাকে।
বাট রেনেসান্স ইন্সপায়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি দ্যাট গেভ দ্য ওয়ে টু ফ্লারিশ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ রেনেসান্স যেহেতু ব্যক্তিগত যে উন্নয়ন অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করেছে, ওইটার ফল পড়েছে ডিরেক্টলি কোথায়? ল্যাঙ্গুয়েজে। কারণ আমার কি বলে ব্যক্তিগতভাবে আমি উন্নয়ন ঘটছে, তাহলে আমি যখন ফ্রিলি চিন্তা ভাবনা করবো, আমি যখন লিখছি, তাহলে আমার লেখাতেও কিন্তু সেই প্রভাবটা পড়বে। কারণ পোয়েটরা কি করতো, যা দেখতো, যা তাদের ফিলিং হতো ভিতরে, সেটাই তো তারা লিখতো। এইটা কিন্তু এই যে স্বদেশী যে ভাষা বা নিজস্ব ভাষা ফ্লারিশ করতে অনেক বেশি সাহায্য করেছিল। দান্তে, পেট্রাক অ্যান্ড বোক্কাচিও wrote in their national language and produced outstanding prose and poetry। অর্থাৎ এই যে দান্তে, পেট্রাক এবং বোক্কাচিও কিন্তু কি তখন কি করে, তাদের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করে এবং খুব ভালো ভালো প্রোজ এবং পোয়েট্রি তারা প্রডিউস করতে শুরু করে। তাদের দেখা দেখি ইংল্যান্ডে কি করে, জিওফ্রি চৌসার রেন্ডার্ড গ্রেট সার্ভিসেস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একটু আগেই অর্থাৎ প্রথমেই বলছিলাম যে চৌসারের এজের গুরুত্ব আছে, যেহেতু আমাদের সিলেবাসে নাই, তারপরেও চৌসারের যে গুরুত্ব এই জন্য আছে যে পরবর্তীতে ধাপগুলো বোঝার জন্য। কারণ চৌসারের এজটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ ওই এজ থেকেই কিন্তু যে ভাষার উন্নয়ন সাধিত হয়, ঠিক আছে? মানে ভাষার ব্যাকগ্রাউন্ডটা, ইংরেজি ভাষার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওখান থেকেই আস্তে 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 ভিত গড়ে ওঠে। এই কারণে কি বলছে, ইন ইংল্যান্ড জিওফ্রি চৌসার রেন্ডার গ্রেট সার্ভিসেস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। The writer started writing in their own languages. As a result, national language developed much during Renaissance। অর্থাৎ শুধু ইংল্যান্ডেই না, পার্শ্ববর্তী অর্থাৎ রেনেসান্সের ছোঁয়া যেসব দেশে লেগেছিল, সেসব দেশে সবাই কি অর্থাৎ স্বদেশী ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করেছিল। তাদের মাতৃভাষার ডেভেলপমেন্টে কি তারা কাজ শুরু করেছিল। তারপরে দেখুন রাইজ অফ হিউম্যানিজম, ঠিক আছে? আচ্ছা, হিউম্যানিজম কি? হিউম্যানিজম হচ্ছে যে মানুষকে নিয়ে চর্চা করা, ঠিক আছে? পরচর্চা না, কিন্তু মানুষকে নিয়ে চর্চা, মানুষকে কি স্টাডির সাবজেক্ট বানানো। তাহলে হিউম্যানিজম স্ট্যান্ড ফর দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, মানব জাতি এবং মানুষকে নিয়েই কি হিউম্যানিজম কি রিলেটেড, তাই তো? দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতি সম্পর্কে গবেষণা বা লেখাপড়া যেটাই বলি, সেটাই হচ্ছে কি এক প্রকার হিউম্যানিজম। দ্য রেনেসান্স স্কলার ওয়ার ইন্টারেস্টেড ইন হাইলাইটেড হিউম্যান বিংস। যেমন আমরা দেখি রোমান্টিক এজের রাইটাররা কি হিউম্যান বিংস কে কি হাইলাইট খুব বেশি করতো, তেমনি ভাবে আমরা কি দেখছি রেনেসান্সেও কি রেনেসান্স স্কলাররা কি বলে, এই যে হিউম্যান বিংস কে খুব বেশি প্রাধান্য দিত। দে গেভ এমফাসাইজ দ্যাট ম্যান ইজ দ্য বেস্ট স্কোপ অফ স্টাডি। তাদের কাছে কি মনে হতো, যে মানুষ হচ্ছে কি গবেষণার জন্য যা বা আর লেখাপড়া যেটাই বলি না কেন, তার জন্য সব থেকে বেস্ট স্কোপ। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এইভাবেই যে একটা মানুষের ভেতরে যত বৈচিত্র্য, যত রহস্য, যত কিছু আছে, ঠিক আছে, পৃথিবীর কোনো প্রাণী বা কোনো কিছুর মধ্যেই কি সেটা নাই। এই কারণে মানুষই কিন্তু কি লেখাপড়া, এই যে অ্যানথ্রোপোলজি পড়ি আমরা, ঠিক আছে, এই যে অ্যানথ্রোপোলজি পড়ি, তারপরে হিউম্যান বিহেভিয়ার নিয়ে অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে। এই কারণেই কি বলা হয়, তবে হিউম্যান সাইকোলজি নিয়ে আছে, এই যে কি এই কারণে বলা হচ্ছে যে ম্যান ইজ দ্য বেস্ট স্কোপ অফ স্টাডি অ্যান্ড দে রোট অন ম্যানস লাইফ অন আর্থ। এবং সেই কারণে তারা কি করতো, তারা হচ্ছে কিন্তু মানুষের যে লাইফ, এই লাইফ নিয়েই কিন্তু তারা লেখালেখি করতো। রাইজ অফ ন্যাশনালিজম। আচ্ছা, এই ন্যাশনালিজম সম্পর্কে কিন্তু আমরা আগের প্রশ্নে একটু আলোচনা করেছি, ন্যাশনাল কনসাসনেস বিষয়টা ঠিক একই রকম। আমি বলেছি যে মিল পাওয়া যাবে অনেক, ঠিক আছে, মিল পাওয়া যাচ্ছে এই যে, অর্থাৎ রেনেসান্স গেভ রাইজ দ্য ন্যাশনালিজম, পিপুল বিকাম কনসিয়াস অফ দেয়ার সোভরেন্টি, কনস্টিটিউশন অ্যান্ড ন্যাশনালিটি। ঠিক আছে, মানুষ রেনেসান্স এজে মানুষ যেহেতু কি বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হয়েছে, তারা অনেক কিছু দেখেছে,
তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চাও ছিল। তো এই সময় এসে দেখা যায় যে মানুষ কি তাদের যে সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা, ফ্রিলি থিঙ্কিং, তাদের নিয়ম কানুন, কনস্টিটিউশন, জাতীয়তা, এগুলো নিয়ে খুব বেশি কনসিয়াস। দে স্টার্টেড ওয়ার্কিং ফর কালেক্টেড ইন্টারেস্ট। আচ্ছা, কালেক্টেড ইন্টারেস্টটা কি? পার্সোনাল ইন্টারেস্টের বিপরীতই হচ্ছে কালেক্টেড ইন্টারেস্ট। যেমন সাপোজ আমি একটা বিজনেস শুরু করলাম, তো এই বিজনেসে লাভ হবে কার? বিজনেস লাভ হবে আমার, তাহলে এটা আমার ব্যক্তি স্বার্থে করছি আমি। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি দেশের জন্য যুদ্ধ করি বা দেশের কোনো উপকারে কাজে লাগি, আমি এবং আমার মতো সবাই দেখা যাচ্ছে উদ্বুদ্ধ হলো, ঠিক আছে, যে আমরা সাপোজ একটা গ্রুপ হলাম, গ্রুপ হয়ে কি করলাম, যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালাবো, একটা সংগঠন খুলে ফেললাম। এই যে এটা কিন্তু, এই কর্মসূচির মাধ্যমে আমাদের লাভ কি হবে? আমাদের তো কোনো লাভ হবে না। এটা আমরা দেশ এবং আমাদের দেশের জনগণের জন্য কাজ করছি, অর্থাৎ কালেক্টেড ইন্টারেস্টের জন্য আমরা কাজ করতেছি, ঠিক আছে, সম্মিলিত স্বার্থ। তো তখনকার মানুষও দেখা যায় কি, যে সম্মিলিত স্বার্থে কি কাজ করত। দে লার্ন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গুড অ্যান্ড হোয়াট ওয়াজ ব্যাড টু দেম। এবং তারা যেহেতু জ্ঞান বিজ্ঞানের শাখায় এত উন্নত ছিল, তাদের ডেভেলপমেন্ট ছিল, পার্সোনালিটিতে তাদের ডেভেলপমেন্ট ছিল, সো তারা জানতো যে কোনটা তাদের জন্য বেটার এবং কোনটা তাদের জন্য কি বেটার না। এরপরে আমরা দেখি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, ঠিক আছে। ওই সময়ে কিছু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়, তার ভিতরে একটা হচ্ছে কোপার্নিকাস আর কেপলারের দ্বারা। দ্য রেনেসান্স উইটনেস দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাচারাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল সায়েন্স। কোপার্নিকাস অ্যান্ড কেপলার ওয়ার দ্য প্রমিনেন্ট সায়েন্টিস্ট অফ দ্যাট টাইম। অর্থাৎ এই যে কোপার্নিকাস, খুব সম্ভব পোল্যান্ডে তার বাসা, পোল্যান্ডের কোপার্নিকাস এবং কেপলার, তারা কি এই যে রেনেসান্সের মধ্যে সব থেকে দুইজন বড় বিজ্ঞানী ছিলেন। কারণ ওই সময় বিজ্ঞানী একটু কম ছিলেন, কারণ আছে, কারণ কেবল মধ্যযুগ থেকে তারা বের হয়েছে, ঠিক আছে। ওই সময় বিজ্ঞানী তো চিন্তাই করা যায় না, কারণ আহ, এখনকার যে জ্ঞান বিজ্ঞানের যে শাখাগুলা আর তখনকার, এটা কিন্তু হিউজ একটা মানে, মানে চিন্তা করাই যে একটা কেমন, যে আমি এখন যা চাচ্ছি, আমার উন্নত ইনস্ট্রুমেন্ট যাই চাই আমার গবেষণার জন্য, আমি কিন্তু পেয়ে যাব। কিন্তু তখন কিন্তু এইগুলো মানে কি বলা যায়, চিন্তা করাও মানে এক প্রকার কেমন যেন লাগে। তো সেই সময় দুজন বিজ্ঞানী ছিলেন রেনেসান্সে, কোপার্নিকাস এবং কেপলার। তো ওই সময় মানুষের যে থট ছিল সেটা হচ্ছে কি ছিল, দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ। অর্থাৎ সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, এটা মানুষের ধারণা ছিল, যে পৃথিবী দাঁড়িয়ে থাকে কিন্তু সূর্য তার চারপাশ দিয়ে পরিভ্রমণ করে। কিন্তু এটা কোপার্নিকাস প্রমাণ করে, কি প্রমাণ করে, দ্যাট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, যে সূর্য ঘোরে না, সূর্য স্থির থাকে, বরং সূর্যের চারপাশে কি হয়, পৃথিবী ঘোরে। দ্য স্কোপ অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড মেডিকেল সায়েন্স ইজ ডেভেলপড মাচ ডিউরিং রেনেসান্স। অর্থাৎ এই যে জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা খাতে তখন কি এক ধরনের কি বিপ্লবী সাধন বলা যায়। কারণ এখন তো কত রকমের কি, এটা কি বলে, ওই যে, এই কমেন্ট করেন, যেটা দেখে আকাশ দেখে, বাইনোকুলার তো ছোটটা, কিন্তু বড়টারে কি বলে? টেলিস্কোপ। টেলিস্কোপ বলে, তাই তো। এখন তো কত পাওয়ারফুল টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, কত যন্ত্র, কিন্তু তখন কি সেটা ছিল? কিন্তু দেখেন কি আবিষ্কার প্রুভ করে দিছে ম্যাথে একদম, যে সূর্য না, পৃথিবী ঘোরে সূর্যের চারপাশে। তারপরে কি আছে, জিওগ্রাফিক্যাল ইনভেনশন। আপনারা দেখবেন এই যে মহাদেশের আবিষ্কার, মহাদেশের আবিষ্কার কিন্তু ওই সময় হয়, যে ভাস্কো ডা গামা, তারপরে হচ্ছে কি বলে, আমেরিগো ভেসপুসি, এরাই কিন্তু তখন তৎকালীন সময়ে কি বিখ্যাত নাবিক ছিলেন, যারা কি জিওগ্রাফিক্যাল ইনভেনশনে অনেকটা ভূমিকা রেখেছিলেন। ইন্সপিরেশন টু নিউ জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ ইজ অ্যানাদার ফিচার অফ রিনাইসেন্স। কি ফিচার? জিওগ্রাফিক্যাল discoveries. The Renaissance motivated people were eager to know about new countries
পিপুল অ্যান্ড দেয়ার কাস্টম, অর্থাৎ প্রথমেই বললাম যে তাদের মধ্যে কি ছিল, প্রচন্ড ক্ষুধা ছিল, ঠিক আছে, জ্ঞানের ক্ষুধা, পাওয়ারের ক্ষুধা, নতুন কিছু অজানাকে জানার যে ক্ষুধা, ঠিক আছে। তো এই কারণে তারা কি সবসময় চাইতো নিউ ডিসকভারিজ, নিউ কান্ট্রিজ ডিসকভারিজ, নিউ পিপল, নিউ কাস্টমস। এরই ফলশ্রুতিতে কি দেখা যায়, দিস ইন্টারেস্ট ওয়াজ দ্য সোর্স অফ নিউয়ার ডিসকভারিজ ফর কলম্বাস, ভাস্কো ডা গামা। এবং এই ইন্টারেস্টের কারণেই এই যে ভাস্কো ডা গামা, তারপরে কলম্বাস, তারা কি নতুন যে ডিসকভারিতে সক্ষম হয়। বিকজ অফ দিস নিউ ডিসকভারিজ, ইন্টারকন্টিনেন্টাল ট্রেড অ্যান্ড বিজনেস ডেভেলপড। এবং এই যে ডিসকভারিজ এর কারণে, কারণ সব থেকে বেশি জনসংখ্যা ছিল আদিকালেও এই যে আমাদের এশিয়াতে, এশিয়া মহাদেশে, সাবকন্টিনেন্টে, ঠিক আছে। তো যখন নতুন ডিসকভারিজ হলো যে তারা আমেরিকা থেকে বা আফ্রিকা থেকে এই যে আমাদের এই দিকের মধ্যপ্রাচ্য বলেন, এই যে কন্টিনেন্টটা আবিষ্কার করলো, করার পরে তখন কি তারা কিন্তু নদীপথে নদীপথে মাসের পর মাস তারা ভ্রমণ করে বাণিজ্য করতে আসতো এবং তারা কি আবার ফেরত যেত। এই যে ইন্টারকন্টিনেন্টাল যে বিজনেস, এটা কিন্তু সম্ভব হয়েছিল নিউ ডিসকভারিজ এর কারণে। দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি সবাই কি ঘুমাই গেছেন নাকি? একটু কমেন্টে আওয়াজ দেন, ঘুমাই গেছেন নাকি। ভাই বোনেরা সবাই কি জেগে আছেন নাকি, একটু আওয়াজ দেন। আচ্ছা, পড়া একটু বেশি তো, ঠিক আছে, এই কারণে হচ্ছে ক্লাসের মাঝখানে খুব বেশি কথা বলার সুযোগ নাই। আর দেখতেছেন তো কি পরিমাণে বকবক করা লাগতেছে, ঠিক আছে। তো এই কারণে খুব বেশি আপনাদের সাথে কথা বলার, এই যে নীরব ভাই চলে আসছে। নীরব ভাই কি প্রথম থেকেই ছিলেন ক্লাসে? আওয়াজ পাচ্ছি না তো। তবে আমার আতাউর ভাই কই? আতাউর ভাইকেও তো আজকে খুঁজে পাচ্ছি না, মানে ক্লাসটা করতে পারেনি। যাই হোক, বেশি কথা বলার সুযোগ থাকে না, সময় কম, একা একাই বলতে হয়, একা একাই বুঝাইতে হয়, কেউ সামনে নাই, সামনে শুধু ক্যামেরা। তো বিষয়টা একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর যত দ্রুত সম্ভব এই মাসে আপনাদের 30% এবং পরের মাসে ইনশাল্লাহ 100% মানে কোর্সটাই আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু স্যার আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না, আমরা কিভাবে পড়বো? কিভাবে পড়বেন আবার? বুঝলাম না, কি প্রশ্ন করলেন আর কি উত্তর দিলাম না। পড়বেন আবার কিভাবে পড়বেন? মুখস্থ করবেন, জাস্ট মুখস্থ করবেন। বুঝিয়ে তো আমি দিচ্ছি, মুখস্থ করবেন। একটা জিনিস আপনারা জেনে রাখবেন যে এই যে প্রশ্নগুলো, এই পিডিএফ গুলো আমি যেখান থেকেই কালেক্ট করি না কেন, এটা কিন্তু আপনাদের কি, হ্যাঁ একদম ঠাডা মুখস্থ, মুখস্থ করবেন। আর বোঝার, এটাকে এখান থেকে তো আমি তো বোঝাচ্ছি, ঠিক আছে। মুখস্থ করা যদি সম্ভব না হয় তাহলে চাকরি আপনার জন্য না। আর চাকরি আপনার জন্য তখন যখন আপনি দেখবেন যে না, আপনার কি আন্ডারস্ট্যান্ডিং খাওয়ার খুব ভালো। আপনি মুখস্থ করবেন না, তাহলে আপনি 17 মিনিট টাইমের ভেতরে 4 পৃষ্ঠা বা 4.5 পৃষ্ঠা কি করে লিখবেন? ভাবতে ভাবতে কি লিখতে পারবেন? মুখস্থ করতে পারবেন কি না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ সবাইকে 75 মার্ক টার্গেট করে, কম করে 75 মার্ক টার্গেট করে পরীক্ষা দিতে হবে। 18তমদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। সেটা হচ্ছে ধারণা করা যাচ্ছিল যে 17তমতে কোনো সিট খুব বেশি আর ফাঁকা থাকবে না, কিন্তু দুঃখের সংবাদ 17তমদের জন্য যে 17তমতে খুব বেশি লোক জয়েন করেনি। 96,000 পদের বিপরীতে মাত্র 23,000 সামথিং লোক আবেদন করেছে। তার মানে অধিকাংশ পদ ফাঁকা থাকবে। এখানে আপনাদের একটা ভালো একটা সুযোগ কিন্তু মানে আপনাদের জন্য ওয়েট করতেছে।
তো ভালো করে পড়েন, ঠিক আছে? সবাই ভালো করে পড়া শুরু করেন। আর 39টা প্রশ্ন তো একদিনে মুখস্থ করবেন না। 39টা প্রশ্ন কেন দেখতেছেন? আপনি 39টা দিন দেখেন, যে পরবর্তী 39টা দিনে আমি 39টা প্রশ্ন পড়বো। এই যে আপনি আটকাবেন, আপনি মনে হয় একদম প্রথম 2টা ক্লাসের আলোচনা শোনেননি। রানা ভাই, আপনি মনে হয় প্রথম, সরি রানা ভাই না, হজরত ওমর পাভেল মনে হয় নামটা, অনেক দূরে পড়তে পারছি না। আপনি হয়তো প্রথম 2টা ক্লাসের আলোচনা শুনেননি। কারণ কলেজের চাকরি পাওয়া কতটা টাফ, এবং আপনার পরীক্ষা কালই হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেখানে আপনি আটকাবেন, সব থেকে বেশি আটকাবেন, এই 4টা প্রশ্ন। যে 4টা প্রশ্ন 8টা থেকে আপনাকে লিখতে হবে। সো সব থেকে বড় কথা হচ্ছে, এই 4টা প্রশ্নে যারা মাস্টার, তারা অনেকেই ভালো করবে। তাহলে চলেন লাস্ট প্রশ্নটা আলোচনা শুরু করি। হোয়াট ইজ রেনেসান্স? ঠিক আছে, আমরা নতুন করে হোয়াট ইজ রেনেসান্স কি আর দেখবো না, কারণ আগের বার হোয়াট ইজ রেনেসান্স দেখছি, ওইটা এখানে দেয়া আছে। সো একদম একটা ওয়ার্ডও চেঞ্জ নাই। তো হোয়াট ইজ রেনেসান্স এটা আমরা এখন আর আলোচনা করব না, আগের প্রশ্নে আলোচনা করা হয়েছে। হোয়াট রেনেসান্স কোয়ালিটিজ ডু ইউ ফাইন্ড ইন দ্য ওয়ার্কস অফ ক্রিস্টোফার মার্লো? অর্থাৎ ক্রিস্টোফার মার্লোর রাইটিংস এর মধ্যে কোন কোন রেনেসান্স কোয়ালিটি খুঁজে পাওয়া যায়? আবার অর দিয়ে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক বাট ডক্টর ফস্টাস ইজ আ রেনেসান্স ম্যান? ডক্টর ফস্টাস ইজ আ রেনেসান্স ম্যান, বা এখানে ম্যান না বলে বলতে পারে রেনেসান্স হিরো। প্রশ্নের উত্তর একই, যদি রেনেসান্স ম্যান বলে কথা এক, যদি রেনেসান্স হিরো বলে তাও এক। যদি বলে যে ডক্টর ফস্টাস কি রেনেসান্স স্পিরিট ধারণ করে, ঠিক আছে, রেনেসান্স স্পিরিটের কথা থাকলেও কি প্রশ্নের উত্তর এক। কারণ এই যে যে রেনেসান্স কোয়ালিটি গুলো আমার ক্রিস্টোফার মার্লোর রাইটিংস এ থাকবে, তাহলে ক্রিস্টোফার মার্লোর যতগুলা রাইটিংস আছে তার মধ্যে একটা হচ্ছে ডক্টর ফস্টাস। তাহলে সবগুলোর মধ্যে যদি রেনেসান্স কোয়ালিটি থাকে, ডক্টর ফস্টাসের মধ্যেও নিশ্চয়ই থাকবে। তাহলে কি কথা কিন্তু একই, ঠিক আছে? এই সমস্যাটা হয় যখন এই যে কোনো উক্তি দিয়ে প্রশ্নটা এত বড় বানায় দেয়, এই জিনিসগুলো বুঝতে কিন্তু স্টুডেন্টের খুব বেশি সমস্যা হয়, ঠিক আছে? তাহলে দুইটার উত্তরই কিন্তু এক, যে হোয়াট কোয়ালিটিস ডু ইউ ফাইন্ড ইন দ্য ওয়ার্ক অফ মার্লো। আবার যদি বলা হয় ডিসকাস ডক্টর ফস্টাস অ্যাজ এ রেনেসান্স ম্যান, বা ডিসকাস ডক্টর ফস্টাস ইজ এ রেনেসান্স হিরো, বা ক্যারেক্টারিস্টিক অফ ডক্টর ফস্টাস, বা দ্য ক্যারেক্টার অফ ডক্টর ফস্টাস, একই কিন্তু, ঠিক আছে? এটা যদি আলোচনা হয়, আলোচনা হলে বুঝতে যাবেন। আচ্ছা, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়ছে, ঠিক আছে? সেটা হচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে পড়ছে হচ্ছে 2005 সালে, প্রথমটা কিন্তু 2005 সালে আসছিল। আর পরেরটা আসছে হচ্ছে 2000, সরি, এটা আসছে হচ্ছে 2013 সালে। আর ওই যে আরেকটা বললাম রেনেসান্স হিরো, রেনেসান্স হিরো, ওইটা আসছে কিন্তু 2017 সালে, 2017 সালে। তাহলে দেখেন 3বার আসছে কিন্তু। মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমটা 2005 সালে, এই যে বড় এই প্রশ্নটা 2013 সালে, এবং রেনেসান্স হিরো ডিসকাস ডক্টর ফস্টাস ইজ রেনেসান্স হিরো, এটা 2017 সালে আসছে। আচ্ছা, তাহলে কি বলে, রেনেসান্স কোয়ালিটিস ইন দা ওয়ার্কস অফ মার্লো, অর্থাৎ মার্লোর যে লিখনীগুলো আছে, তার যে রাইটিংস গুলো আছে, সেই রাইটিংস এর মধ্যে আমরা কি কি পাবো রেনেসান্স কোয়ালিটিস? তাহলে চলুন দেখি এক নজরে। লাভ অফ পাওয়ার, প্রথম যে কোয়ালিটিটা হচ্ছে লাভ ফর পাওয়ার বা লাভ অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের প্রতি যে আকর্ষণ, যে স্পৃহা, সেটা। তাহলে
Christopher Marlowe is a product of Renaissance and the love of power is found in his work. Dr. Foster's crave for earthly power. ডক্টর ফস্টাসের মধ্যে কি ছিল আমরা দেখি, আর্থলি পাওয়ার, জাগতিক যে ক্ষমতা, সে ক্ষমতার প্রতি কিন্তু তার খুবই স্পৃহা বলি, নেগেটিভ ভাবে লোভ বলি, যাই বলি, সেটা কিন্তু প্রবল মাত্রায় ছিল। এবং এই জন্য সে কি না করেছে, তার সোলটাকেও সে কি 24 বছরের জন্য কি বিক্রি করে দিছে, তাই তো, শয়তানের কাছে, লুসিফারের কাছে। হি ওয়ান্টস টু বি গ্রেট এম্পেরর of the world. Marlowe endows his hero with the boundless arrogance of emancipated philosopher of the Renaissance. অর্থাৎ এই যে মার্লোর যে হিরোগুলো থাকে, এই হিরোগুলোকে সে কিভাবে তৈরি করে, সে কি দেয়, বাউন্ডলেস অ্যারোগ্যান্স অফ এমানসিপেটেড ফিলোসফার অফ রিনেসান্স, অর্থাৎ বাউন্ডলেস পাওয়ার, অসীম অসীম ক্ষমতা প্রদান করে। যেমন এই যে ট্যাম্বুলাইনের কথা বলা হয়েছে, ঠিক আছে, ট্যাম্বুলাইন, তার যে পাওয়ার এখানে দেখানো হয়েছে। তারপরে আমাদের ডক্টর ফস্টাসের কথা বলা হচ্ছে, সে যখন তার সোলটাকে বিক্রি করে যে জাগতিক পাওয়ারের জন্য, তখন কিন্তু সমস্ত রকমের ক্ষমতা তার হাতে থাকে। তা আমরা একটু পরেই সেগুলো দেখব। তাহলে মার্লোর হিরোর বৈশিষ্ট্য কি, যে মার্লো সবসময় তার যে হিরো, তার হিরোদের কি বাউন্ডলেস পাওয়ার প্রদান করে, তাই তো। হিজ হিরো ট্যাম্বোলাইন, ট্যাম্বোলাইন দ্য গ্রেট থেকে আমরা দেখি হিরো হচ্ছে ট্যাম্বোলাইন। এই ট্যাম্বোলাইন ইজ এ ম্যান অফ মাইট, অর্থাৎ খুবই কি ক্ষমতাশালী সে। হি ম্যাসাকার্স মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন। তাকে কি দেখা যায়, এই যে গণহারে এই যে মেন, উইমেন এবং চিলড্রেনকে হত্যা করতে দেখা যায়। এবং কি অদ্ভুত বিষয় চিন্তা করেন, তার ওয়াইফ যে মারা যায়, এবং এই মরে যাওয়া উপলক্ষে এই যে কি বলে, ফানারেল বলে, তাই তো, এই অনুষ্ঠানে সে কি করে, একটা পুরো শহরকে জ্বালিয়ে দেয়। হি বার্নস এ টাউন ইন দ্য অনার অফ দ্য ফানারেল অফ হিজ ওয়াইফ জেনোক্রেট, অর্থাৎ তার ওয়াইফ জেনোক্রেটের যে কি শবদাহ, এই শবদাহ অনুষ্ঠানের অনারে, এই সম্মানে সে কি করে, একটা পুরো শহরকে জ্বালিয়ে তছনছ করে দেয়। তাহলে কত বড় মাইটি একজন ক্যারেক্টার। তারপরে কি আছে, ডিজায়ার ফর অ্যাচিভিং দ্য ইম্পসিবল, অর্থাৎ আমরা জানি যে রেনেসান্সের সব থেকে বড় একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে অজানাকে জানা। অজানাকে জানা হচ্ছে, যেমন রেনেসান্সের বৈশিষ্ট্য, তেমন কিন্তু ভিক্টোরিয়ান এজেরও বৈশিষ্ট্য অজানাকে জানা। এই যে এই দিক থেকে রেনেসান্স আর ভিক্টোরিয়ান কিন্তু অনেকটা এক, ঠিক আছে। এই যে লাভ ফর পাওয়ার, তাদেরও কিন্তু এই যে মানে পাওয়ারের উপর, জাগতিক পাওয়ারের উপরেও কিন্তু খুব কি ছিল, মানে একটা কি বলে, স্পৃহা ছিল। এই যে ডিজায়ার ফর অ্যাচিভিং দ্য ইম্পসিবল, অজানাকে জানা বা অসম্ভবকে অধরাকে ধরা, এইটার প্রতিও কিন্তু ভিক্টোরিয়ান এবং এই যে রেনেসান্স, এদের কিন্তু প্রবল আগ্রহ ছিল। ট্যাম্বারলাইন, বারবারাস অ্যান্ড ডক্টর ফস্টাস, all the heroes who desire to achieve the impossible, which is Renaissance quality. অর্থাৎ প্রত্যেকটা হিরোই, এই মার্লোর যে প্রত্যেকটা 3টা হিরোর কথা আমরা দেখিয়েছি, প্রত্যেকটাই সবাই কিন্তু কি ইম্পসিবলকে অ্যাচিভ করতে চায়, ইম্পসিবলকে কি অ্যাচিভ করতে চায়। এবং এটা হচ্ছে রেনেসান্সের একটা কোয়ালিটি বা ফিচার। ফস্টার এম্বডিজ দ্য এসেনশিয়াল রোমান্টিক অফ রেনেসান্স, অর্থাৎ ডক্টর ফস্টাসের কথা বলা হচ্ছে, সে কি এম্বডিজ দ্য এসেনশিয়াল রোমান্টিক অফ রেনেসান্স। এসেনশিয়াল রোমান্টিক অর্থাৎ যত প্রাচীন যুগ, তত কিন্তু ধর্মীয় গোঁড়ামি বেশি ছিল। ধর্মান্ধতা, ধর্মীয় মতবাদ, ধর্মীয় গোঁড়ামি ঠিক কিন্তু অতটাই বেশি ছিল। তো দেখা যায় যে রেনেসান্সের আগেও কিন্তু অনেক ধর্মীয় গোঁড়ামি ছিল। আমরা কিন্তু এই যে এজ অফ সরসারে আলোচনা করলাম যে মানুষদের কিন্তু আহ, যারা দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে চার্চে প্রবেশ করতে দেওয়া হতো না। তারপরে কি হতো, তাদেরকে বাইবেল পড়তে দেওয়া হতো না, ঠিক আছে। এই যে এরকম নানান যে কর্মকাণ্ড, ঠিক আছে, ধর্মীয় অনুশাসন বেশি ছিল। কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে এসে
ডক্টর ফস্টাস এই যে রেনেসান্স স্পিরিট কেন বলে, তার ভিতরে তীব্র স্পৃহা ছিল। রেনেসান্স স্পিরিট হচ্ছে অজানাকে জানবো। এখন অজানাকে জানবো, অজানা সবই কি ভালো কিছু থাকে? অজানার ভিতরে নেগেটিভ কিছু থাকে না? অনেকে ভালো কিছু, অজানা ভালো কিছু শিখে, অনেকে অজানা খারাপ কিছু শিখে, ঠিক আছে? তো এই ফস্টাসের ভিতরে পজিটিভ নেগেটিভ সব দিকই কিন্তু, মানে নেগেটিভটাই বেশি দেখানো হয়েছে কিন্তু পজিটিভ দিকও কিন্তু দেখানো হয়েছে। তো এই যে এসেনশিয়াল রোমান্টিক অর্থাৎ অপরিহার্য যে রোমান্টিক যে বিষয়গুলো, সেটা কি ছিল? ফস্টাসের মাধ্যমে বাস্তবে রূপদান করেছে কে? আমাদের লেখক ক্রিস্টোফার মার্লো। হি পজেসেস আনস্যাটিসফাইড হাঙ্গার ফর নলেজ, অর্থাৎ আনস্যাটিসফাইড অতৃপ্ত ক্ষুধা বা অতৃপ্ত বাসনা। কিসের বাসনা? এই যে পাওয়ার, নলেজ, জ্ঞান, প্লেজার। আচ্ছা, এখানে প্লেজার বলতে কিন্তু সেক্সুয়াল প্লেজারের কথা বোঝানো হয়েছে। পরবর্তীতে সেটা ধাপে ধাপে আমরা দেখব। বিউটি, ওয়েলথ অ্যান্ড পাওয়ার। তাহলে তার কিন্তু সবগুলোর প্রতি তীব্র কি আকাঙ্ক্ষা ছিল, অ্যাজ লাইক অ্যাজ রেনাইসেন্স পিপল। তারপরে আমরা কি দেখি? লাভ অফ অ্যাডভেঞ্চার, অর্থাৎ অ্যাডভেঞ্চার প্রীতি, তাই তো? রেনেসান্সের মানুষ যে প্রচুর অ্যাডভেঞ্চার প্রিয় ছিল তার বড় উদাহরণ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনভেনশন। এটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসলাম যে জিওগ্রাফিক্যাল ইনভেনশন। তো জিওগ্রাফিক্যাল ইনভেনশন কিন্তু সব থেকে বেশি এই মানে উল্লেখযোগ্য হারে কিন্তু মোটা দাগে সব থেকে বেশি হয়েছে রেনেসান্সে। তো যেহেতু রেনেসান্সে এটা হয়েছে, তার মানে রেনেসান্সের এই বৈশিষ্ট্যটা ছিল, এবং এই বৈশিষ্ট্য মার্লো পিক করেছেন এবং তার ক্যারেক্টার ডক্টর ফস্টাসে কি ইনক্লুড করেছেন। লাভ অফ অ্যাডভেঞ্চার ইজ অ্যানাদার কোয়ালিটি অফ রিনাইসান্স। ডক্টর ফস্টাস সেলস হিজ সোলস টু দ্য ডেভিল টু অ্যাকোয়ার নলেজ, ওয়েলথ অ্যান্ড পাওয়ার। ডক্টর ফস্টাস কি করে? তার যে আত্মা, তাকে কি করে? বিক্রি করে দেয় শয়তান লুসিফারের কাছে, ঠিক আছে? এবং কিসের জন্য সেটা? এই যে জ্ঞান অর্জন করবে, সম্পত্তি, পাওয়ার, বিউটি, সেক্সুয়াল প্লেজার, সবকিছুই জন্যই সে কি করে? এই যে তার যে সোল, তার আত্মাটাকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। এবং এই কাজটা তার জন্য সহজ ছিল না, সে এটা উইলিংলি করে। কিন্তু তার মধ্যে কি যে বিবেকবোধ, গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল, তাদের মধ্যে কিন্তু চরম একটা কনফ্লিক্ট হয়। মানে আহ, মনের ভিতরে এই যে বলে না যে ঝড় ওঠে, ঠিক আছে? ওই রকম একটা ঝড় ওঠে যে এই কাজটা কি করা আমার জন্য ঠিক হবে, এই কাজটাকে আমার করা ঠিক হবে না। এই যে যে বিষয়, যে এটা তো আমার নৈতিকতার বিরুদ্ধে, না এটা তো নীতিগতভাবে ঠিক হবে, আমি করি, সমস্যা কি, সবাই তো করে, সবাই তো অন্যায় করে। এই যে যে প্রবণতা, তো গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল, এই যে যে কি বলে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয় ব্যাড অ্যাঞ্জেল। মানে তার ভেতরের যে খারাপ দিক সেটাই কিন্তু জয়ী হয়। হি ওয়ান্টস টু কন্ট্রোল স্পিরিটস সো দ্যাট দে মে রান ওভার দ্য সেভেন সিজ টু দ্য ডিস্ট্যান্ট ল্যান্ড অ্যান্ড ব্রিং হিম দ্য বেস্ট ফ্রুটস অফ আর্থ। উই ফাইন্ড হিম সে উই ফাইন্ড হিম সে অর্থাৎ বোঝানো হচ্ছে যে হি ওয়ান্টস টু কন্ট্রোল স্পিরিট সো দ্যাট দে মে রান ওভার সেভেন সিজ, অর্থাৎ এই যে সাত সমুদ্র 13 নদী পারের যে বিষয়, এই যে ক্ষমতার দ্বারা লাভ ফর অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চার দ্বারা যখন যেখানে খুশি যাব, যা খুশি সেটা ভোগ করব, যেখানকার যে জিনিসটা ভালো সেটা আমার হবে। এই যে বাসনা, যে মানে কি বলে, ওই যে আনস্যাটিসফাইড হাঙ্গার, এই বিষয়টা কি মার্লো পিক করেছেন এবং ডক্টর ফস্টাস ক্যারেক্টারের মাধ্যমে দেখিয়েছেন। এই যে উক্তি যে কোটেশনটা আছে, কোটেশনেও কিন্তু এই বিষয়টা পরিষ্কার। ফ্রম ভ্যানিস ফ্রম ভ্যানিস শ্যাল দে ড্র্যাগ হিউজ আর্গোয়েসিস অ্যান্ড ফ্রম আমেরিকা, তাহলে ভেনিস থেকে আমেরিকা, ঠিক আছে, অ্যান্ড দ্য গোল্ডেন ফ্লিস, দ্য ইয়ার্ডলি স্টাফ, ওল্ড ফিলিপস ট্রেজারি। দেখেন ভিন্ন ভিন্ন যে জায়গার কথা বলা হয়েছে, এটা কি অ্যাডভেঞ্চারের, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটাই, যে ভেনিস, আমেরিকা, ফিলিপস ট্রেজারি, অর্থাৎ যেখানে মন চায় সেখানে যাব, যেখানকার যে জিনিস ভালো লাগে আমার ক্ষমতার দ্বারা আমি নিয়ে আসবো, ঠিক আছে? সব মূল্যবান জিনিস হবে আমার, সব সৌন্দর্য মণ্ডিত জিনিস হবে আমার।
এই কারণেই কি ডক্টর ফস্টাসের মধ্যে যে লাভ ফর অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারটা তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপরে দেখানো হয়েছে যে লাভ ফর বিউটি। আমরা জানি যে ডক্টর ফস্টাসের কি ছিল, দুর্বলতা ছিল বিউটির প্রতি, তাই তো? বিউটি নামের প্রতি না কিন্তু, ঠিক আছে, অর্থাৎ সৌন্দর্যের প্রতি। তাহলে ফস্টাস লাভ ফর বিউটি ইজ আ রেনাইসেন্স কোয়ালিটি। হি সিম্বলাইজেস ম্যানস আনস্যাটিসফাইড ডিজায়ার ফর লাভ অ্যান্ড বিউটি। আচ্ছা, এমন কেউ কি আছেন যে সুন্দর, কোন সুন্দরকে অপছন্দ করেন? সুন্দরী মেয়ে বা ছেলে না, যে কোনো মানে বিউটিফাইড অবজেক্ট, দেখা যাচ্ছে একটা ড্রেস খুবই সুন্দর, ঠিক আছে, বা একটা ফ্ল্যাট খুবই সুন্দর, একটা ফোন খুবই সুন্দর, সুন্দরের পূজারি না এমন কি কেউ আছেন? কেউই থাকবেন না। ম্যাক্সিমাম লোকই কি সুন্দরের পূজারি, ভালোর পূজারি, তাই তো? তাহলে ডক্টর ফস্টাসের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। সেও কিন্তু কি এই যে তার ভিতরে কি আছে, আনস্যাটিসফাইড ডিজায়ার ফর লাভ অ্যান্ড বিউটি, অর্থাৎ ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতি তার কি একটা স্ট্রং ডিজায়ার আছে। হোয়েন মেফিস্টোফেলিস ব্রিংস হেলেন বিফোর ফস্টাস, মেফিস্টোফেলিস, ঠিক আছে, এটা হচ্ছে ছোট শয়তান, অর্থাৎ লুসিফার হচ্ছে বড় ক্যারেক্টার, শয়তানের ভিতরে শ্রেষ্ঠ, আর্কঅ্যাঞ্জেল যাকে বলা হয়, মানে শ্রেষ্ঠ। যেমন মুসলমানদের মধ্যে কি আছে, শ্রেষ্ঠ দেবদেবী, সরি, মুসলমানদের শ্রেষ্ঠ যে প্রসিদ্ধ 4 ফেরেশতা আছেন, হিন্দুদের মধ্যে কি আছেন 33 কোটি দেবতা, মানে 33 কোটি সংখ্যায় না, কোটি মানে হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন বা উচ্চ ক্ষমতা সম্পন্ন যে দেবদেবী, এই যে 33 কোটি, অর্থাৎ 33 প্রকারের দেবদেবীর কথা বলা হয়েছে। এরকম উচ্চ শ্রেণীর যে হচ্ছে দেবদেবী, এদেরকে কি বলে, আর্কঅ্যাঞ্জেল বলে, ঠিক আছে। তো এই যে আমাদের যে কি লুসিফার, লুসিফারের কাহিনী কিন্তু পাওয়া যায় হচ্ছে ওই যে আমাদের প্যারাডাইস লস্টে, অর্থাৎ আদম হাওয়ার যে কাহিনী আছে ওইখানে। তো ওইখানে যে বড় যে শয়তান, তিনি তো আগে কি থাকেন, ফেরেশতায় থাকেন, এবং সৃষ্টিকর্তার সাথে বিশ্বাসঘাতকতার কারণে, তার অহংকারের কারণে কি হয়, শয়তানে পরিণত হয়। সে তো শ্রেষ্ঠ শ্রেণীর কি থাকে, দেবতা রূপেই থাকে, আর্কঅ্যাঞ্জেল। তো এই মেফিস্টোফেলিস হচ্ছে ওই লুসিফারের শাগরেদ বলা চলে। তাহলে যখন ডক্টর ফস্টাস তার সোলকে বিক্রি করে দেয় লুসিফারের কাছে এই যে মেফিস্টোফেলিসের মাধ্যমে, তখন কি সোলটা দিয়ে দেয় 24 বছরের জন্য, এবং সমস্ত আর্থলি পাওয়ার সে কি গেইন করে। এরপরে আমরা কি হয় দেখি, যেহেতু সে সুন্দরের পূজারী, তখন সে কি বলে, মেফিস্টোফেলিসকে বলে যাও হেলেনকে নিয়ে আসো, তাই তো? তো হোয়েন মেফিস্টোফেলিস ব্রিং হেলেন বিফোর ফস্টাস, অর্থাৎ যার জন্য সে এত কি বলে সাদ, মানে কি বলে আগ্রহের সাথে বসেছিল, ঠিক আছে, ব্রিং হেলেন বিফোর ফস্টাস, তো তাকে যখন মেফিস্টোফেলিস তার সামনে আনে, হিজ জয়, হিজ অর্থাৎ ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাসের জয়, ঠিক আছে, আনন্দ, বাস্ট ফর্থ ইন সাম অফ দ্য মোস্ট বিউটিফুল লাইন্স ইন ইংলিশ পোয়েট্রি। অর্থাৎ মানুষ যখন খুব বেশি কি হয়, খুশি হয়, এবং খুব বেশি কি হয়, দুঃখিত হয়, তখনই কি ভিতর থেকে কবিতা বের হয়, ঠিক আছে। তো এই যে হেলেনকে দেখে তার ভিতরে যে ভালোবাসা, তার ভিতরে যে প্রেম, তার ভিতরে যে খুশি, মানে কি ওই যে উতলে পড়ার মতো, ঠিক আছে, উতলে পড়ার মতো পড়তেছে, মানে এত খুশি সে, খুশির চোটে তার মুখ দিয়ে কি বেরোচ্ছে, এই যে ব্ল্যাঙ্ক ভার্সের কবিতা বেরোচ্ছে, ঠিক আছে। ওয়াজ দিস ফেজ দ্যাট লঞ্চড 1,000 শিপ অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার অফ ইলিয়াম, সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস। আচ্ছা, দুইটা জিনিস আপনারা খেয়াল করেন, একটু টেকনিক্যাল দিকগুলোও দেখিয়ে দিই। এই যে 3টা লাইন, এটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সের উদাহরণ, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সের উদাহরণে আপাতত এতটুকু লিখে রাখেন, কারণ ব্ল্যাঙ্ক ভার্স সম্পর্কে আমরা যখন লিটারারি টার্ম পড়াবো তখন আলোচনা করব। আবার আপনাদের ওই যে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কোটেশন দিবে, আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে এটা কোন ফিগার অফ স্পিচ। তো এই 3টা লাইন কিন্তু
তিনটা লাইন না, প্রথম দুইটা লাইন কিন্তু আপনার ইসের মধ্যে পড়ে, হাইপারবোলের মধ্যে পড়ে, হাইপারবোল বা এক্সাজারেশন। তবে আপনারা হাইপারবোল দিবেন, দুইটাই এক, তবে হাইপারবোল লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে হাইপারবোলের মধ্যে পড়ে, হাইপারবোল। তাহলে ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপ অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম, সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস। এখন আপনারা সবাই ট্রয় মুভি অনেকেই কম বেশি দেখেছেন, এবং এ নিয়ে কিন্তু এপিকও আছে। তো দেখা যায় কি যে হেলেন, হেলেন যার সাথে পালিয়ে আসে তার নামটা মনে পড়ছে না, ইনিদ হবে খুব সম্ভবত। হেলেন যে ইনিদের সাথে ট্রয় নগরীতে পালিয়ে আসে, হেলেন কে থাকে? হেলেন থাকে হচ্ছে মেনেলাউসের ওয়াইফ। মেনেলাউস থাকেন একটা রাজ্যের রাজা, এবং তার যে বড় ভাই আর এক রাজ্যের রাজা অ্যাগামেমনন, প্যারিসের সাথে। আচ্ছা যাই হোক, আমার হয়তো ভুলও হতে পারে। তো মেনেলাউসের যে হাজবেন্ড, সরি, বড় ভাই থাকেন, সে হচ্ছে আগামেমনন, তাই তো? অনেক প্রতাপশালী একজন রাজা। তো দুইজন রাজা, যার হচ্ছে ভাইয়ের ওয়াইফ সে পালিয়ে গেছে আরেকজনের সাথে, এটা নিশ্চয়ই কি মান সম্মানের একটা বিষয়। তো তখন তারা যখন জানতে পারে যে হেলেন ট্রয়ে অবস্থান করছে, তখন তারা কি করে? সমুদ্রপথে অসংখ্য জাহাজ নিয়ে, তাই তো, জাহাজ বা শিপ যাই বলি, যাত্রা শুরু করে, এবং ওখানে যে কি চালাই? বিশাল এক ধ্বংসযজ্ঞ চালায়, তাই তো। বার্ন, পুড়িয়ে দেয় দ্য টপলেস টাওয়ার অফ ইলিয়াম। আবার কি করে? লঞ্চ 1,000 শিপ। এই যে উল্লেখ, এই উল্লেখটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আবার দেখুন, ওই যে ক্লাসিক্যাল রেফারেন্স, ঠিক আছে, ক্লাসিক্যাল রেফারেন্সও কিন্তু এখানে দেয়া হয়েছে। কত দিক দিয়ে দেখেন, কত দিকের মিল। তো এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সের উদাহরণ, ঠিক আছে। আর কি বলে, উম, যখন ফিগার অফ স্পিচে আসবে, ফিগার অফ স্পিচে আমরা এটা হাইপারবোল লিখবো, ঠিক আছে, কারণ 1,000 শিপ এর কথা বলা হয়েছে, ঠিক আছে। টপলেস, টপলেস মানে কি? মানে কোনো, মানে এত লম্বা যে কোনো সীমা নাই। তো এগুলো কি অতিরঞ্জন? নিশ্চয়ই অতিরঞ্জন, ঠিক আছে। এগুলো হাইপারবোল। আর ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে সহজ কথাই যে কবিতায় অন্তমিল থাকে না। আচ্ছা, তো পরের লাইন আমরা একটু দেখি, যে সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস। এই তিনটাই মূলত, তিন লাইনই মূলত ডক্টর ফস্টাসের উক্তি। কিন্তু এই লাইনটা বলতেছে যে সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস, অর্থাৎ হেলেনের একটা কিসের এতই দাম, এতই মূল্য, যে কি ডক্টর ফস্টাসকে ইমমর্টাল করে দিতে পারে, অমর করে দিতে পারে। কত প্রেম বের হচ্ছে চিন্তা করেন এক হেলেনকে দেখে মনের ভিতর থেকে। তো কি বলছে দেখি, হি কিসড হার। পরবর্তীতে আমরা দেখি যে কোনো কায়দায়, বাই ফোর্সফুলি বা ইন্টেনশনালি, কি করে ডক্টর ফস্টাস হেলেনকে কিস করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে কি ঘটে আমরা দেখি, বাট ইন দা কিস শি, এই শি হচ্ছে হেলেন, শি সাকস ফর্থ হিজ সোল। এই কথাটা বলছে এখন ডক্টর ফস্টাস, যে এইটুকু রাইটারের কথা, যে হি কিসড হার, অর্থাৎ সে হেলেনকে কিস করেছে, বাট ইন দা কিস শি সাকস ফর্থ ইন হিজ সোল। আর এইটুকু হচ্ছে ফস্টাসের কথা, যে আমি যে কিস করলাম, এই কিসের মাধ্যমে আমি কি দেখতে পারলাম, যে সে আমার আত্মাটাকে কি, আমার আত্মাটাকে গিলে খেয়ে নিল। অ্যান্ড হি সিস ইট ফ্লাইং বিফোর হিজ আইস, অর্থাৎ আমি দেখলাম, আমি তাকে কিস করলাম এবং আমি দেখলাম সে আমার আত্মাটাকে এমন ভাবে কি করলো, আমার সোল, হিজ সোল, আমার আত্মাটাকে এমন ভাবে শুষে নিল, ঠিক আছে, যে আমার আত্মাটা আমার সামনেই কি হলো, সিট ফ্লাইং বিফোর হিজ আইস, আমার সামনেই উড়ে গেল। দেখেন কত প্রেম, দেখছেন? তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তি স্বাতন্ত্রতা, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালিটি। ইন্ডিভিজুয়ালিটি ইজ অ্যানাদার কি এলিমেন্ট ইন দা এলিমেন্ট অফ দ্য রেনেসান্স। ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা, এটা কিন্তু রোমান্টিক এজেরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ডক্টর ফস্টাস ইজ ইউনিক ইন থিঙ্কিং হি হিমসেলফ ডিসাইড টু রিসর্ট অন নেক্রোম্যান্সি। আচ্ছা, নেক্রোম্যান্সি কি আপনারা কেউ কি জানেন? এই যে কালো জাদু বলে,
মানে জাদুটোনা বা কালো জাদু বলে, এটাই হচ্ছে নেক্রোম্যান্সি। তো ইন্ডিভিজুয়ালিটির কথা কেন আসছে, যে সে কিন্তু এক প্রকার স্বাধীন ছিল, যা খুশি তাই করতে পারতো। এই যে তার ফ্রিডম ছিল, রেনেসান্স এসে আমরা দেখছি যে ফ্রিডম ছিল। তো সে যা খুশি তাই করার মতো তার ব্যক্তি স্বাধীনতা ছিল। সে কিন্তু যেন তেন লোক ছিল না, একজন ফিলোসোফার টাইপের লোকজন, ঠিক আছে। তো সে কি করে, সন্তুষ্ট না, তার যে জ্ঞান, সন্তুষ্ট না, সে আরো জানতে চায়। তো তার সাবজেক্ট কি দাঁড়াইলো, সে ন্যাক্রোম্যান্সি নিয়ে তখন, অর্থাৎ এই যে কালো জাদু, এই কালো জাদু বিদ্যা নিয়ে কি তার জানার আগ্রহ হলো, এবং সে ডিসাইড করলো টু রিসর্ট, অর্থাৎ ধরে থাকতে, ঠিক আছে। সে ন্যাক্রোম্যান্সিকে কি ধরে থাকতে, কালো জাদু বিদ্যাতেই সে কি নিজেকে ধরে রাখলো। হি ইজ ডিটারমাইন্ড টু স্যাটিসফাই হিজ হাঙ্গার ইভেন অ্যাট দ্য কস্ট অফ হিজ সোল। অর্থাৎ যাই হয়ে যাক, সে ন্যাক্রোম্যান্সি কোনোভাবেই ছাড়বে না, সে ডিটারমাইন্ড, স্থির চিত্তে সে কি ন্যাক্রোম্যান্সিকে, অর্থাৎ কালো জাদুবিদ্যার যে বিষয় আছে সেটার প্রতি সে কি খুবই আগ্রহ তার। টু স্যাটিসফাই হাঙ্গার ইভেন অ্যাট হিজ সোল, অর্থাৎ সেটা তার সোলের বিনিময়ে হলেও সেটা করতে আগ্রহী। হি সেলস হিজ সোল টু লুসিফার by telling Faustus gives to the his soul. In fact, Faustus' spirit of individualism leads to the spirit of revolt, liberate human mind from the manacles and dogmas of চার্চ and feudalism. এই যে চার্চ এবং ফিউডালিজমের কথা, এখন একটা জিনিস দেখেন, বলছি যত আগের এজ তত ধর্মীয় অনুশাসন বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে এইগুলো কি হয়, রিডিউস হতে শুরু করে। তো এই যে ইন্ডিভিজুয়ালিটি, এখন আমি যদি সমাজে সমাজে যদি ধর্ম নিয়ে একটা কটূক্তি করি বা ধর্মের বিরুদ্ধে কিছু করি, তাহলে কিন্তু এটা আমাকে কিন্তু এর ফল ভোগ করতে হবে, ঠিক আছে। তো এই যে ডক্টর ফস্টাস, তার যে এই যে মানে তার ব্যক্তি স্বাতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালিটিকে খাটিয়ে সে এই যে প্রথা, এই যে আগের যে কাস্টমস, এই কাস্টমস কে ভেঙে, এই প্রথা থেকে বেরিয়ে সে কি এই যে কাজগুলো শুরু করছে, ঠিক আছে, নেক্রোম্যান্সি, এটা কিন্তু ধর্মের উপরে কি এক প্রকার অবমাননা, ঠিক আছে, ধর্মকে এক প্রকার অবমাননা। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কি মানুষকে কি করে, ভাবতে শুরু করে। কি ভাবতে, দ্য স্পিরিট অফ রিভোল্ট টু লিবারেট হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষকে, মানুষের স্বাধীনতা নিয়ে ভাবতে শুরু করে, যে না আমার স্বাধীনতা আছে, সমাজে আমার স্বাধীনতা আছে, আমি যা খুশি তাই করার অ্যাবিলিটি রাখি, এমন একটা চিন্তাধারা লিবারেট করতে, ঠিক আছে, হিউম্যান কে লিবারেট করতে, স্বাধীন করতে, স্বাতন্ত্র করতে। যে বিষয়টা কি থেকে, ম্যানাকেলস অ্যান্ড ডগমাস। ম্যানাকেলস কি, বন্ধন, আর ডগমাস কি, ডগমা হচ্ছে ধর্মীয় যে তত্ত্ব আছে, ধর্মীয় যে কুসংস্কার আছে, সেইগুলোই হচ্ছে ডগম্যাটিজম বা ডগমা অফ দ্য চার্চ অ্যান্ড ফিউডিয়ালিজম, ঠিক আছে। তারপরে কি আছে, রেফারেন্স ফ্রম ক্লাসিক্যাল আর্ট অ্যান্ড কালচার। আচ্ছা, এই যে ক্লাসিক্যাল আর্ট এবং কালচার থেকে রেফারেন্স কিন্তু আমরা পূর্বেই দেখছি। কোথা থেকে দেখছি, এই যে সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস, ঠিক আছে, ওইখান থেকেই কিন্তু আমরা দেখছি। এখানে কি আছে, রেফারেন্স ফ্রম ক্লাসিক্যাল আর্ট অ্যান্ড কালচার। আচ্ছা, reference from classical art and culture is another feature of Renaissance. Marlowe's Dr. Faustus is replete with classical reference. অর্থাৎ এই যে মার্লো যে ডক্টর ফস্টাস, এটা কিন্তু কি পরিপূর্ণ ক্লাসিক্যাল রেফারেন্সে। তার ভিতরে একটা আমরা দেখে ফেলছি, আর একটা এই যে নিচে আছে। ফস্টাস ফ্রিকুয়েন্টলি এক্সপ্লয়েটস এক্সাম্পল, অ্যালিউশনস অ্যান্ড রেফারেন্স। রেফারেন্স হচ্ছে কোনো কিছু থেকে উল্লেখ করা, অ্যালিউশন হচ্ছে পরোক্ষ উল্লেখ। অ্যালুশন কিন্তু একটা হচ্ছে লিটারারি টার্মস, ঠিক আছে, রেফারেন্সও এক প্রকার লিটারারি টার্মসই উল্লেখ করে। দ্য ফলোয়িং লাইন্স ইজ এক্সিবিটস টু শো ফস্টাস লাভ ফর ক্লাসিক্যাল রেফারেন্স। অর্থাৎ যে পরবর্তী যে লাইনগুলো আছে সেগুলা কি ফস্টাসের ক্লাসিক্যাল রেফারেন্সকে নির্দেশ করে। তাহলে কি আছে দেখি, এই দেখেন ব্লাইন্ড হোমারের কথা আছে, তাহলে হোমারের কথা কি ক্লাসিক্যাল না? তারপরে কি আছে দেখেন, আলেকজান্ডারের কথা আছে, তারপরে এই তো আর 10 মিনিট আছে। না, পিডিএফ আমার কাছে আছে, আমি সাথে সাথে দিয়ে দিত এখন। না, বলেছি তো, আমি প্রথমে ক্লিয়ার করে নিয়েছি যে ক্লাসের পরেই পিডিএফ পেয়ে যাবেন, হয়তো ক্লাসে লেটে জয়েন করছে।
তাহলে হ্যাভ আই নট মেড ব্লাইন্ড হোমার সিং টু মি অফ আলেকজান্ডারস লাভ অ্যান্ড ওয়েন্স ডেথ। তাহলে দেখেন দুইটা লাইনের মধ্যে তিনটা ক্লাসিক্যাল পার্সনের কি উল্লেখ আছে। তাহলে এই যে এই রেফারেন্স গুলাও কিন্তু কি নিও ক্লাসিক্যাল এজের, সরি, রেস্টোরেশন এজের বৈশিষ্ট্য। কনক্লুশনটা আপনারা একটু দেখে নিয়েন। আর কয় মিনিট আছে? 5 মিনিট আছে, শেষ করে দিব। হুম, ক্লাস নাই? আচ্ছা শুনেন, যারা পরে জয়েন করছিলেন, পিডিএফটা হচ্ছে 2-3 ঘন্টার ভিতরে বা রাত 10টা 9টা বা তারও আগে পেয়ে যাবেন, ঠিক আছে? পিডিএফ নিয়ে কোনো টেনশন করতে হবে না, পিডিএফ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফেসবুকে অপশনে যে গ্রুপে ঢুকবেন, ঠিক আছে? আপনাদের যে 3 নম্বর ব্যাচের যে গ্রুপ, এই গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢুকার পরে নিচের দিকে দেখবেন এই যে মেম্বার যে আছে, মেম্বারের পরে চ্যাট, রিলস, ফিচার, এটা স্ক্রল করে বাম দিকে সরাবেন, দেখবেন যে ফাইলস আছে, ফটোস, ইভেন্ট, ফাইলস। এই ফাইলসে ক্লিক করলে দেখবেন যে পিডিএফ আকারে সব কি চলে আসবে। ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এতটাও মানে কঠিন বিষয় না। এখানে একটা পিডিএফ মাত্র দেয়া আছে, কলেজ পিডিএফ, সেটা হচ্ছে হয়তো সিলেবাসের পিডিএফটা দেয়া আছে, এখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে সিরিয়ালি একদম পেয়ে যাবেন। কারোর কি কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে? সময় খুব বেশি নেই, দ্রুত, কারোর যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত হ্যান্ড রেইজ করেন। হুম, কাজল। হ্যাঁ আহ, কাজল, জি স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনি যে ওই যে 1 নাম্বার কোশ্চেনে যেটা বললেন যে সোশ্যাল কন্ডিশনে 4টা আবার সাব পয়েন্ট, তো হুম হুম। মেইন পয়েন্ট হচ্ছে সোশ্যাল কন্ডিশন, সাব পয়েন্ট গুলোর যে মেইন পয়েন্ট যেটা যেমন হচ্ছে চাইল্ড ম্যারেজ, এটা কি পয়েন্ট আকারে লিখতে হবে না এটা না লিখে জাস্ট শুধু লেখা লিখতে হবে? না লিখলেও হবে, ঠিক আছে, না লিখলেও হবে, শুধু মেইন পয়েন্টটাই ওই সোশ্যাল কন্ডিশন উল্লেখ করে, ওই পয়েন্ট উল্লেখ না করে তিনটা ছোট ছোট প্যারাই লিখে দিবেন, যেভাবে প্যারা আছে ওইভাবে প্যারাতে লিখে দিবেন। ওকে স্যার। ধন্যবাদ। নীরব। হ্যালো, নীরব শুনতে পাচ্ছেন? আনমিউট তো করা নাই তো। স্যার হ্যাঁ বলেন। স্যার প্রশ্নগুলাই যতটুকু বড় আর কি, আমরা তো সাধারণত ওই অনার্স বা মাস্টার্সে দেখা যায় একটা প্রশ্ন অনার্সে 16 আর মার্কের তোমার প্রশ্ন লিখেছেন, এখানে 10 মার্কের। না, আর আমি অনার্সে ওইটা একটা প্রশ্নের, আমার কথা শুনেন, অনার্সে জি একটা স্যার, প্রশ্নের ভিতরে লেখার জন্য কম করে 45 মিনিট টাইম পেতাম, এখানে জি 10 জি মিনিট স্যার। পাবেন। এখন বলেন ঠিক আছে কি ঠিক নাই, আপনিই বলেন ঠিক আছে কি ঠিক নাই। স্যার এটাই বলতেছি যে আসলে কি লিখতে পারবো কিনা, এটা তো প্রায় এই অসম্ভব। বড় লাগছে না ছোট লাগছে? না এমনিতে ছোট, কিন্তু মানে এই নির্দিষ্ট টাইম যে 17 সাড়ে 17 মিনিট বলছেন, এই সময়ের মধ্যে আসলে অনেক বেশি টাফ আমার কাছে মনে হয় আর কি। এখন ভাই এটা তো আমার থিওরি, আপনি একটা থিওরি বানিয়ে নেন, আপনি 25 মিনিট করে নেন। তাহলে তো আবার ওই দিক দিয়ে সমস্যা হইব। ওই তো, সব দিকেই যদি ঝামেলাই থাকেন তাহলে হবে? একদিকে তো ছাড় দেয়াই লাগবে নাকি? সমস্যা নাই, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস করতে হবে থ্যাংক ইউ। ভাই। চাকরি চাকরি কিন্তু হেঁটে হেঁটে আসবে না। মনে রাখবেন এনটিআরসি চাকরি বর্তমান বাজারে সব থেকে সহজ চাকরি। মানে অন্যান্য প্রক্রিয়াগুলো কঠিন আছে, আপনার ভাইবার পরের প্রক্রিয়াগুলো একটু ঝামেলাপূর্ণ, কিন্তু ভাইবা পর্যন্ত প্রিলিও চাকরি দেবে না আপনাকে, ভাইভাও চাকরি দেবে না, আপনার চাকরি হবেই রিটেনের উপর বেস করে। সে আপনি জি স্কুল লেভেল বলেন আর কলেজ লেভেল বলেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এনটিআরসি তে। স্যার। সো আচ্ছা রিটেনটা স্যার, ভালো থ্যাংক করে ইউ। ফোকাস করতে হবে, ঠিক আছে? হীরাকে একটু আনমিউট করেন। স্যার জি বলুন।
স্যার বলছি যে কোটেশন গুলো যেগুলো দিয়েছেন আর হচ্ছে ওই যে পয়েন্ট যেগুলো হাইলাইট করা আছে এগুলো কি কালার পেন ইউজ করে লিখতে হবে নাকি ব্ল্যাক পেন দিয়েই, মানে টাইমের আমি ব্যাপার জানি তো আমি আমি এই প্রশ্ন হ্যান্ডেল করে আসছি, তো আমি জানি এই প্রশ্ন কোনো না কোনো মেয়ের কাছ থেকেই আসবে, যেদিনই আসুক এই ব্যাচে কোনো না কোনো মেয়ের কাছ থেকেই আসবে, কারণ এরা ডিজাইন এক্সপার্ট তো। শুনেন, মানে লিখে সময় পাবেন না, ঠিক আছে, দুইটা পেন্সিল ইউজ করে সময়ই করবেন, ওটা সময় পাবেন না। তো এখন কালার পেন ইউজ করবেন কি না করবেন সেটা আপনার বিষয়। তবে কালার পেন ইউজ আমি সাজেস্ট করবো, কালার পেন ইউজ করবেন না, সর্বোচ্চ নিচে একটা আন্ডারলাইন করে দিতে পারেন। তাও কখন দেখা যাচ্ছে আপনার সমস্ত প্রশ্ন লেখা শেষ, মানে টোটাল 100 মার্কের অ্যান্সার করা শেষ, দেখছেন যে হাতে 5 মিনিট আছে, তখন শুরু করলেন যে আন্ডারলাইন রিভাইজ করতে করতে যাই, আন্ডারলাইন করতে করতে যাই, ঠিক আছে, মানে সময় পাবেন না। আর কেউ কিছু বলতে চান না লিভ নিব? আর কারোর কিছু বলার নাই খুব সম্ভবত। তাহলে শুনেন, লিভ নিয়ে আপনাদের পিডিএফটা যথাসময়ে পেয়ে যাবেন। আর পিডিএফ ডাউনলোডের তারপরেও যদি সমস্যা হয়, পিডিএফ ডাউনলোডের নির্দেশনা আছে, আপনারা একটু গ্রুপে কোনো পোস্টে কমেন্ট করে করলে আমাদের হচ্ছে সার্ভিস থেকে আপনাদের পিডিএফ ডাউনলোডের নির্দেশনা দিয়ে দিবে যে কিভাবে পিডিএফ ডাউনলোড করতে হয়, ওখান থেকে পেয়ে যাবেন। দেন আনমিউট করেন, শেষকালে শুনেই যাই। বলেন আকলিমা আজাদ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই ইলেকট্রিসিটি ছিল না, ওদের পরে জয়েন করেছি ক্লাসে। স্যার, ওই যে আমাদের পিলি রেজাল্টের ব্যাপারে কিছু বলতে পারবেন? ওই রেজাল্ট টেনশনে পড়তে পারছি। খুব সম্ভবত রবিবারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, হয় বৃহস্পতিবারে না হলে রবিবারের মধ্যে। আরেকটা ব্যাপার স্যার, ওই পিডিএফ শিট গুলা কি সবগুলো একসাথে দেওয়া যাবে? তাহলে ডাউনলোড করে একটা ফাইল করে রেখে দিতাম, মানে সুবিধা মতো পড়ে নিতে পারতাম, না, তাহলে মনে হয় সবগুলো ভালো হতো। একসাথে দেয়া যাবে না, এমনকি যে ক্লাস হবে সেই ক্লাসের পিডিএফও আগে দেয়া যাবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হয়তো 3-4 দিন পরে ক্লাস, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর পরের দিন কি মিষ্টি নিয়ে রেডি থাকবেন, যার কাজ যেখানকার মিষ্টির কথা বলছি রেডি থাকবেন, পারলে পার্সেলে পাঠাই দিবেন বিদ্যাবাড়ির ঠিকানায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।